প্রিয়া কাঁদতে কাঁদতে বলে, আমি কি করলাম? তাকে মেরে ফেললাম? সে আমার বাবা ভাইদের হত্যা করেনি, আমাকে আজমিরের হাত থেকে বাঁচিয়েছে। আমি একজন নির্দোষকে মেরে ফেললাম? চারিদিকে নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নেই। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ শোনা যাচ্ছে, আর প্রিয়ার নিঃশ্বাসের শব্দ। হাসানের বুকে শুয়ে অতীতে ফিরে যায় প্রিয়া। একদিন নদীর পাড়ে বসেছিল তারা। হাসান প্রিয়ার হাতটা শক্ত করে ধরে বলে, এই হাতটা কি সারা জীবন আমাকে ধরতে দিবে প্রিয়া? লজ্জায় মাটিতে তাকিয়ে আছে প্রিয়া। লাজুক স্বরে বলে, এটা কি সম্ভব? যদি সম্ভব হয় তাহলে আমিও সারা জীবন তোমার হাত ধরে থাকবো। যদি তুমি আমি চাই তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। আমাদের ভালোবাসা দিয়ে অসম্ভবকে সম্ভব করে সব কিছু জয় করে নেব। প্রিয়া নরম স্বরে বলল, এমন করে বলো না, এমনিতেই তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। আচ্ছা হাসান, সত্যি কি আমরা একসাথে বাঁচতে পারবো? আমাদের কি আলাদা হতে হবে? কি আছে তোমার আমার ভাগ্যে? হাসান কাঁদো কাঁদো স্বরে বলল। তোমাকে ছাড়া আমি মরে যাব। অনুরোধ করছি, অন্য কারো হইও না। প্রিয়া শক্ত করে হাসানের হাত ধরে। তুমি মরে গেলে এই পৃথিবীতে আমি বেঁচে থেকেই বা কি করব? যদি মরতেই হয় আমরা একসাথে মরব, যাতে কেউ কষ্ট না পায়। মরার আগে আমরা চিঠি লিখব। হাসান প্রশ্ন করলো, কি লিখবে প্রিয়া? আমরা মরে যাওয়ার পর আমাকে যেন তোমার ঠিক বাঁ পাশের কবর দেওয়া হয়। হাসান একটু চুপ থেকে বলল, এরকম কিছুই হবে না প্রিয়া। আমরা একসাথে বাঁচব। আমাদের ছোট্ট একটা ঘর হবে। সেই ঘরে বাচ্চাদের আওয়াজে মুখরিত থাকবে। সুন্দর একটি ভালোবাসার পরিবার হবে। প্রিয়া চোখ খুলে অতীত থেকে ফিরে আসে। হাসানের বুকে শুয়ে বলছে, আমাদের ঘর বাঁধা হলো না, বাচ্চা হলো না, নিয়তি আমার হাতেই তোমার মৃত্যু লিখেছিল। হাসানের বুক থেকে উঠে তার কপালে চুমু দিয়ে বলে, তুমি যখন নেই আমার বেঁচে থাকা বৃথা। বলেছিলাম তো আমরা একসাথে মরবো। প্রিয়া উঠে দাঁড়ায়, টেবিল থেকে কাগজ কলম নিয়ে লেখা শুরু করে। হে আল্লাহ, কি এই ভালোবাসার রহস্য যদি জানতাম! কেন আমি হেরে গেলাম? কেন আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল? হে আল্লাহ, কেন আমার হৃদয় এমন পাথর হয়ে গেল? এত নির্দয় আমি কখন হয়ে গেলাম? হে আমার প্রাণ প্রিয় ভালোবাসা, আমার স্বপ্নের পুরুষ, তোমাকে ছাড়া আমার এই হৃদয় অশান্ত। পরিবারকে হারিয়ে যখন আমি দুঃখের সাগরে ডুবে যাচ্ছিলাম, তুমি তখন হাত বাড়িয়ে নতুন জীবন দিয়েছ। প্রতিটি মুহূর্তে আমাকে সুখের স্মৃতি দিয়েছ। বাধার সাথে যুদ্ধ করে দুজন দুজনকে ভালোবেসেছি। সুখের স্বপ্ন দেখেছি, অসংখ্যবার কল্পনায় ভালোবাসার ঘর সাজিয়েছি। তুমি আমার নিঃশ্বাসে মিশে গেছো, আত্মার গভীরে রয়ে গেছো। আমার প্রিয় হাসান, তোমাকে যে হাতে বিষ খাইয়েছি আমার সেই হাত পচে যাক। বলেছিলাম তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। মৃত্যু হলে দুজনে একসাথে মরব। ক্ষমা করো পৃথিবী, আমি আমার ভালোবাসাকে হত্যা করেছি। আমার শেষ ইচ্ছে, আমার কবরটা যেন আমার ভালোবাসার বাঁ পাশে হয়। প্রিয়া। হাসান প্রিয়ার দুটো চিঠি টেবিলের উপর পাশাপাশি রাখে। বিষ হাতে নিয়ে হাসানের পাশে বসে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে হাসানের পুরো মুখে আদরের ছোঁয়া দেয়। কপালে ভালোবাসার চুমু এঁকে দেয়। হাসানের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসতে হাসতে বিষ পান করে আর বুকে শুয়ে পড়ে। ফিস ফিস করে বলে, হাসান, আমাকে জড়িয়ে ধরো, খুব ঠান্ডা লাগছে। ও, তুমি তো ধরতে পারবে না, আমি ধরছি। প্রিয়া শক্ত করে হাসানকে জড়িয়ে ধরল। চোখ দুটো বন্ধ হয়ে আসছে, তাকাতে পারছে না। শরীরের শক্তি কোথায় যেন হারিয়ে গেছে। প্রিয়া চোখ বন্ধ করে একবারের জন্য হাসানের বুকে ঘুমিয়ে পড়ে। ঘন্টাখানেক পর সবাই আসে। ফারজাদ গোপন সূত্রে খবর পায় তারা এই বাড়িতেই আছে। পূর্ণা, মাহি, রুবেল, ফারজাদ, মোহন। বাড়ির সদর দরজা খোলা থাকলেও ভেতরে সব দরজা বন্ধ। পূর্ণা ছুটে এসে দরজায় ধাক্কা দিয়ে ডাকছে, প্রিয়া, প্রিয়া দরজা খোল বোন আমার। প্রিয়া, তুই যা বলবি তাই হবে, দরজাটা খোল বোন। ফারজাদ চিৎকার করে বলছে, হাসান বাইরে আয়, অনেক হয়েছে, আমি রেগে গেলে ভালো হবে না। পূর্ণা ফারজাদকে বলল, আপনি তো শুধু রাখতে পারেন বাবা।
তীক্ষ্ণ চোখে পূর্ণার দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে এই মেয়ে অতিরিক্ত বেড়েছে। মাহি কড়া চোখে পূর্ণাকে বলল, পূর্ণাময়ী, নিজেকে নিয়ন্ত্রণ করো। ভুলে যেও না বাবা তোমার গুরুজন। মাহি স্বাভাবিক স্বরে দরজায় থাপ্পড় দিয়ে ডাকতে লাগলো, হাসান ভাই আমার, বাহিরে আসো। ভয় পেও না বাবা, তোমার কিছুই করবে না। আমি আমি আছি এখানে। প্রিয়া বোন আমার, বাহিরে এসো। রুবেল বাড়ির চারপাশে ঘুরে দেখলো, কোথাও দিয়ে ভেতরে যাওয়ার রাস্তা নেই। কোনো উপায় না পেয়ে মাহি বলল, অফিসার, দরজা ভেঙে ফেলুন। আচ্ছা। রুবেল উচ্চ স্বরেই বলল, প্রিয়া আপনার দরজার সামনে থাকলে সরে দাঁড়ান। খুলবেন না যখন, ভাঙা ছাড়া উপায় নেই। বলতে বলতে দরজায় 3-4 বার লাথি মারে। শরীরে সর্বশক্তি দিয়ে শেষবারের মতো লাথি মারে। দরজার এক পাশ ভেঙে যায়। প্রথমে প্রবেশ করে রুবেল। থমকে দাঁড়ায়, তার চোখ দুটি শুধু হাসান আর প্রিয়ার দিকে স্থির হয়ে আছে। তারপর একে একে সবাই প্রবেশ করে। পূর্ণা তাকিয়ে নরম স্বরে বলছে, দেখেছো আমার বোন কিভাবে হাসানের বুকে ঘুমিয়ে আছে? রুবেল এগিয়ে বিষের বোতল হাতে নিল। হাসান আর প্রিয়ার হাত দেখে চোখের ইশারায় বলল, তার বেঁচে নেই। ফেরজাদ মাটিতে বসে পড়ল। কোনো কথা বলতে পারছে না। চাইছে চিৎকার করে, কিন্তু পারছে না। মাহি হাসানের মাথার কাছে গিয়ে বসলো। কাঁদো কাঁদো স্বরে বলল, ভাই আমার, এইভাবে চলে গেলি? জীবন দিয়ে কি ভালোবাসা প্রমাণ করলি? পূর্ণা ধীরে ধীরে মাহিরের পাশে বসলো। মাহির কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলছে, দেখো দেখো, ওরা কি সুন্দর ঘুমাচ্ছে। আমরা ওদের খুঁজছি, ওদের জন্য শান্তি পাচ্ছি না, আর ওরা কি শান্তিতে ঘুমোচ্ছে। পূর্ণার দিকে অবাক চোখ সময় নিয়ে বলল, ওরা একেবারের জন্য ঘুমিয়ে গেছে পূর্ণাময়ী। পূর্ণা অস্বাভাবিক ভাবেই বলল, আস্তে কথা বলো, ওরা উঠে যাবে। বলতে বলতে মৃদু হেসে বলল, শোনো না, ওদের দুজনকে বেশ মানায়, তাই না? পূর্ণার কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারছে না মাহি। এক হাতে পূর্ণাকে জড়িয়ে ধরে বলল, একে একে পরিবারের সবাইকে হারালে তুমি কিভাবে স্বাভাবিক থাকবে? তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। রুবেল টেবিলের উপর চিঠি দুটো পড়ল। তার চোখের কোণে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মনে মনে বলছে, আহ, এইভাবে কেউ ভালোবেসে জীবন দিতে পারে? রুবেল কাঁদতে কাঁদতে বলল। মাহি। মাহি তাকালো। রুবেল শুধু তাকিয়ে আছে, কোনো কথা বলতে পারছে না। এক দীর্ঘশ্বাস ছেড়ে সময় নিয়ে ধীরে বলল, হাসানের চিঠিতে লেখা আছে পূর্ণার বাবা ও ভাইয়ের আজমির হত্যা করেছে। হাসান সাথে ছিল। রুবেল একটু থেমে আবারও বলল, আর প্রিয়ার চিঠিতে লেখা আছে হাসানকে সে বিষ প্রয়োগে হত্যা করেছে। ফেরজাদ চিৎকার করে উঠে রুবেলের শার্টের কলার চেপে ধরে বলল, কি বলবি তুই? এইসব মিথ্যে। আমার ছেলেরা এমন না। আমার ছেলেরা কাউকে মারবে না। প্রিয়া আমার হাসানকে মেরে ফেলেছে। আমি নিষেধ করেছিলাম এই মেয়ের থেকে দূরে থাকতে। পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, তুই করেছিস। তুই তোর বোনকে দিয়ে আমার ছেলেকে হত্যা করেছিস। বলতে বলতে পূর্ণাকে ধাক্কা মারে। মাহি ক্রুদ্ধ স্বরে মামা বলে চিৎকার করে হাত তুলে ফেরজাদকে মারার জন্য। মাহিরের হাত কাঁপতে থাকে, চোখ মুখ লাল হয়ে গেছে। ফেরজাদ তাকিয়ে আছে মাহিরের চোখের দিকে। এ কাকে দেখছে? মনে মনে ভাবছে, এটা মাহি হতেই পারে না। মাহি বলল, মামা, যদি পূর্ণাময়ীকে কেউ স্পর্শ করে আমি তাকে খুন করতে দুবার ভাববো না। সে যেই হোক, পূর্ণাময়ীর জন্য পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে পারি। মাহি সরে দাঁড়ায়। মাথার মধ্যে এক হাত দিয়ে এদিক সেদিক পাগলের মতো তাকাচ্ছে। এই দখল সহ্য করতে পারছে না, ক্লান্ত হয়ে পড়েছে। মাহি ছুটে বাহিরে চলে যায়। উঠানে দাঁড়িয়ে দুহাত কোমরে রেখে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হে আল্লাহ, আর কতজনকে হারাতে হবে? কবে এর সমাপ্তি ঘটবে? ওদিকে পূর্ণা দয়ের মতো বসে হাঁটুর উপর মুখ রেখেই তাকিয়ে আছে হাসান আর প্রিয়ার দিকে, আর মৃদু মৃদু হাসছে। হয়তো অপেক্ষা করছে কখন তারা ঘুম থেকে উঠবে। ছেলে আলেককে হারিয়ে সে বেশ কিছুদিন ট্রমার মধ্যে ছিল। অস্বাভাবিক আচরণ করত। ডক্টর বলেছিল সে মানসিক আঘাত পেয়ে এমন আচরণ করছে। তাকে দ্বিতীয়বার এমন পরিস্থিতিতে পড়তে দেওয়া যাবে না। তারপর মাহি আবারও স্বাভাবিক করে তোলে। রুবেল পাশে এসে বসে। পূর্ণা তার দিকে তাকালো। পূর্ণা ম্যাডাম, আপনি কি এইভাবে বসে থাকবেন? তাহলে আমার কি করা উচিত অফিসার? আমার বোনকে নিয়ে যাব? আমি অপেক্ষা করছি ও ঘুম থেকে উঠুক। আপনি ঠিক ধরেছিলেন। আজমির আপনার বাবা ভাইদের মেরেছে।
হাসানকে সন্দেহ করতেন, সব ঠিক ছিল। মাঝখান থেকে আপনার বোন ভালোবেসে জীবনটা হারালেন। পূর্ণা স্বাভাবিক দৃষ্টিতে রুবেলের দিকে তাকালো, হাতে থাকা চিঠি দুটো নিয়ে নিজেই পড়তে শুরু করলো। হাসানের চিঠি পড়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, আমার এই পাপের রাজত্বে আমার বোনকে কেন জড়ালে হাসান? তারপর আবার প্রিয়ার চিঠি পড়ে শূন্য তাকিয়ে বলল, প্রিয় বোন, আমার ভালোবাসা কি তোর হৃদয় জয় করতে পারেনি? কেন আমাকে একা করে দিলি, নৃশংস করে দিলি আমাকে? এই পৃথিবীতে রক্তের বলতে কেউ রইল না আমার। সবাই চলে গেল, নিজের গন্তব্য রেখে গেল আমাকে একা করে। অন্যান্য পুলিশ অফিসারও এলো। লাশ দুটো হাসপাতালে নিতে হবে। আত্মহত্যা লাশের কিছু আইনি নিয়ম কানুন আছে, সেগুলো শেষ করতে হবে। একজন অফিসার পূর্ণাকে বলল, পূর্ণা ম্যাডাম, আপনি আইনজীবী, আপনাকে ওইখানে প্রয়োজন। পূর্ণা কাপা কাপা স্বরে বলল। সবাই চলে যায় হাসপাতালে। আয়েশ খবর পেয়ে চলে আসে। মোহন আর ফেরজাদকে জোর করে বাসায় পাঠিয়ে দিয়েছে মাহি। ফেরজাদ বাসায় চলে আসে। দরজা খুলে আসমা। আসমার চোখ কাঁদতে কাঁদতে ফুলে গেছে। ফেরজাদ ভেতরে ঢুকে চেয়ারে বসে প্রশ্ন করে, আমার নাতি কোথায়? আসমা মিনমিনে স্বরে জবাব দেয়, ঘুম পাড়িয়েছি। ভালো করেছো। আমার নাতির প্রতি কোনো যত্ন নেই পূর্ণার। আলির জন্য যেই মায়া কান্না কাঁদে, মিহির জন্য কোনো মায়া দেখি না। আসমা চেয়ারে বসে বলে, কবে শেষ হবে এই মৃত্যুর মিছিল? প্রশ্ন শুনে বড় বড় চোখ করে উঠে আসমার গলা চেপে ধরে ফেরজাদ ক্রুদ্ধ স্বরে বলে, এইসবের জন্য দায়ী কে বলো তো? তোমার হাদরের বৌমা পূর্ণা। ও আমাদের জীবনে আসার আগের 3 ছেলেকে নিয়ে সুখে শান্তিতে ছিলাম। এই মেয়ে এসে কি করলো? আমার সংসারটা ভেঙে চুরমার করে দিল। আর তুমি কি করছো? তাকে প্রশ্রয় দিয়েছো। শত্রু হাতে সংসারটা ধরে রাখতে পারো নাই। আর এই প্রশ্ন আমাকে করছো? কবে শেষ হবে মৃত্যুর মিছিল? তোমার বৌমাকে গিয়ে করো। আসমা চোখ মুখ লাল হয়ে যায়, কাশতে থাকে। ফেরজাদ গলা ছেড়ে দেয়, আসমা, তুমি দুর্গে কেন গিয়েছিলে? আসমা কাঁদতে কাঁদতে বলল, সন্দেহ হয়েছিল ওইখানে কিছু আছে, তাই দেখতে গিয়েছিলাম। কেন? তুমি কি গোয়েন্দা হয়ে গেছো নাকি পূর্ণার সহকারী হয়ে গেছো? আমি নিজে কোনোদিন দুর্গে যাই নাই, আর কোনদিন ওই দিকে যাবে না। আসমা ভয়ে ভয়ে বলে। ঠিক আছে, মনে থাকবে। ফেরজাদ দুপায়ে গিয়ে দাঁড়ায় আসমার দিকে, তাকিয়ে বলে, তোমার ছেলে মারা গেছে, তোমার মধ্যে তো কোনো শোক দেখতে পারছি না। বাসার কেউ জানো বুঝতে না পারে আজমির আর হাসান তোমার সন্তান না। বলেই ফেরজাদ নিজের কামরায় চলে গেল। অন্যদিকে মোহন নিজের কামরার বিছানার উপর বসে আছে। হঠাৎই লক্ষ্য করে টেবিলের উপর একটা চিঠি। উঠে হাতে নেয়। লেখা আছে, হাসানের অতীত ফাঁস করতে বলেছিলাম। হাসানের প্রিয়া মারা গেল, একের পর এক ভুল করে চলছে, আর কোনো ভুল ক্ষমা করবে না। পূর্ণা বড্ড বেড়ে গেছে, ওকে সেভাবে হোক থামাতে হবে। পূর্ণা মানসিকভাবে ভালো নেই, এই সুযোগে কাজে লাগতে হবে। যা ভালো হয় করো, তবে বাঁচিয়ে রাখবে। পূর্ণাকে আঘাত করতে গিয়ে যদি মাহিকে স্পর্শ করো তাহলে তোমাকে জাহান্নামে পাঠাবো ওস্তাদ। আইনি সব ঝামেলা শেষ করে হাসান প্রিয়ার দেহ নিয়ে আসে। জানাজা পড়ে কবর দেয়া হয়। হাসানের ইচ্ছে মতোই প্রিয়ার বাবা ও ভাইদের পাশে কবর দেওয়া হয়। তার বা পাশে প্রিয়াকে। প্রিয়া চিঠিতে উল্লেখ করেছিল তার কবরটা যেন তার ভালোবাসার বা পাশে হয়। হাসানকে এখানেও কবর দেয়া। ফেরজাদ চৌধুরী ক্ষিপ্ত ছিল খুব। জানাজা পড়ে চলে যায়। শেষ বিদায় দিয়ে সবাই সবার গন্তব্যে চলে যায়। কবরের পাশে শুধু বসে থাকে পূর্ণা আর মাহি। পূর্ণা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রিয় মানুষদের কবরের দিকে, আর ভাবছে সবাই কত শান্তিতে শুয়ে আছে। মাহি বারবার পূর্ণার দিকে তাকাচ্ছে আর ছটফট করছে তার বোন চলে গেল। কিন্তু সে কাঁদছে না, শুধু চুপ থাকছে। তার নীরবতা ভয়ঙ্কর, তাই মহি ভয় পাচ্ছে। সে আবার কিছু করে না বসে। মাহি ভাবতে ভাবতেই পূর্ণাকে জড়িয়ে ধরে বলল, পূর্ণাময়ী, তুমি কাঁদছো না কেন? তোমার প্রিয়া আর নেই, তুমি বুঝতে পারছো না নাকি? স্বপ্নের মধ্যে আছো,
তোমার এই নীরবতা আমার ভয়ের কারণ। চিৎকার করো পূর্ণাময়ী, একটু কাঁদো। পূর্ণা মাহিরের থেকে সরে গিয়ে এক পা দুপা করে এগুলো প্রিয়ার কবরের দিকে। মাথার কাছে বসলো, কয়েক মিনিট তাকিয়ে থাকে। চোখে অশ্রু টলমলো করছে, স্পষ্ট কিছু দেখতে পাচ্ছে না। কাঁদো কাঁদো স্বরেই বলল, আমার বোন আমার চোখের মণি, আমার জীবন। জ্যোৎস্না রাতের মতো জ্যোতি ছড়িয়ে চারিদিকে আলোকিত রাখত। আজ সব কিছু আমাবস্যা করে দিয়ে চলে গেলে। প্রিয়া আমার আত্মা এমন অসহায় করে কিভাবে চলে গেল? এত নির্দয় কি করে হলো? একটু থেমে শূন্যে তাকিয়ে চিৎকার করে বলল, প্রিয়া, কিভাবে এমন করতে পারলি? কবে এমন স্বার্থপর হলি? পূর্ণা চিৎকার দেখে মাহি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মনে মনে বলছে, কাঁদো পূর্ণাময়ী, কাঁদো, নিজেকে হালকা করো। আজ আমি আর তোমাকে আটকাবো না। আমার শত কষ্ট হলেও তোমার চোখের অশ্রু আমি সহ্য করব। পূর্ণা উঠে বাবার কবরের পাশে বসে বলে, আমার স্নেহের বাবা, আমাকে ক্ষমা করো। আমি তোমার আমানত রক্ষা করতে পারিনি, প্রিয়াকে বাঁচাতে পারিনি। এই নিষ্ঠুর পৃথিবী থেকে ও বিদায় নিয়েছে, পরকালে চলে গিয়েছে। ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। হাসরের মাঠে দাবি রেখো না, বলো না কেন তুমি প্রিয়াকে রক্ষা করতে পারো নাই। ক্ষমা করো বাবা। মাহি এসে বসলো। পূর্ণাময়ী, এবার চলো, সবাই চলে গেছে, আমাদেরও ফিরতে হবে। কাঁদতে কাঁদতে পূর্ণা উত্তর দিল, বোনকে একা রেখে কি করে যাই? ও একা থাকতে ভয় পায়, আমি একা রেখে যেতে পারবো না। মাহি আকাশের দিকে তাকিয়ে বলছে, হে আল্লাহ, আমার পূর্ণাময়ীকে তুমি ধৈর্য দাও। মাহি হাত ধরে পূর্ণাকে উঠালো, বলল, চলো বাসায় যাই। পূর্ণা বিনীত স্বরে বলছে, চলে যাব আমার বোনকে একা রেখে? সে এখানে একা নেই পূর্ণাময়ী, তার ভালোবাসার সাথে আছে। আমার কথা একটু শোনো, চলো যাই আমরা। মাহির কথা ফেলতে পারে না পূর্ণা, মন না চাইলেও যেতে হবে। পূর্ণা এক পা করে যত এগিয়ে যায়, তার ভেতরে শূন্যতা ততই বেড়ে যায়। অন্যদিকে পুলিশ স্টেশনে জানলার পাশে দাঁড়িয়ে আছে রুবেল, হাতে প্রিয়ার চিঠি, চোখে অশ্রু, নরম কণ্ঠস্বরেই বলছে, আমার ভালোবাসার প্রিয়া, তুমি কি জানতে সবার উপস্থিতিতে তোমাকে আমি আর চোখে দেখতাম? তোমার ঠোঁটের কোণে মৃদু হাসি আমাকে মাতাল করে দিত। হ্যাঁ, আমার না হওয়া ভালোবাসা পেতেই যে হবে এমন তো কোনো কথা নেই। আমাদের গল্পটা না হয় অপূর্ণই থেকে গেল। অপূর্ণতার স্মৃতি নিয়ে আমি সারা জীবন একা একা থাকার সিদ্ধান্ত নিলাম। তোমাকে কখনো বলা হয়নি, সমুদ্রের ঢেউ যতখানি, আমি তোমাকে ঠিক ততখানিই ভালোবাসি। তুমি লিখেছ, কি এই ভালোবাসার রহস্য? যদি জানতাম। আমার জানা নেই কি এই ভালোবাসার রহস্য। মৃত্যু হলো এক নিমন্ত্রণবিহীন অতিথি। মৃত্যু মানে পৃথিবী থেকে চিরবিদায়। একে একে সবাইকে বিদায় নিতে হবে, কারণ পৃথিবীটা হচ্ছে স্বপ্ন। বয়ে চলা বাতাস, প্রবাহিত পানি, চলার পথ, জ্বলে ওঠা আগুন, এসবই স্বপ্ন। যারা এসব নিয়ে ডুবে আছে, তাদেরও একদিন স্বপ্ন ভাঙবে। বিদায় জানাতে হবে পৃথিবী। কোনো কিছুই চিরস্থায়ী নয়। রাজত্ব, সম্পদ, টাকা, মায়া, ভালোবাসা, সবকিছুই ছেড়ে যেতে হবে। মনে রেখো, যেদিন এই পৃথিবীর সময় ফুরিয়ে যাবে, সেদিন পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। দেখতে দেখতে চলে গেল একটা মাস। সময় যতই চলে যাক, আপনজন হারানোর বেদনা কি কখনো ভোলা যায়? মুছে ফেলা যায় তাদের স্মৃতি? একে একে 7খানা কবর জিয়ারত করে প্রিয়ার কবরের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে পূর্ণা। মনে মনে ভাবছে, কোথায় হারিয়ে গেল চঞ্চল স্পষ্টবাদী সেই মেয়েটি? মাহি পেছন থেকে কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে বলল, পূর্ণাময়ী, চলো এবার। একটু থেমে বলল, তোমার হাত দুটো এগিয়ে দাও। আমি কোনো ঝুঁকি নিতে চাই না। পূর্ণা কোনো কথা না বলে এগিয়ে দিল দুহাত। রশি দিয়ে হাত শক্ত করে বেঁধে দেয় মাহি। হাঁটানোর জন্য যখন মাহি তার হাত ধরতে যায়, ক্ষুদ্র স্বরেই পূর্ণা বলে, আমাকে স্পর্শ করবে না, আমি নিজেই হাঁটছি। একাই হাঁটতে শুরু করলো। মাহি নিজের হাতের দিকে তাকিয়ে বলল, ক্ষমা করো আমাকে, যেই হাতে তোমাকে আগলে রাখার কথা, সেই হাতেই তোমাকে বাঁধতে হচ্ছে। আমি নিরুপায়। মাহি ও পূর্ণার পেছন পেছন চলে যায়। লঞ্চের কেবিনে গিয়ে বসে পূর্ণা জানলার পাশে হেলান দিয়ে নদীর মৃত বাতাস অনুভব করছে। পাশে বসে মাহি পানি পান করতে করতে পূর্ণাকে বলল, পানি খাবে? পূর্ণা কোনো উত্তর না দিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইল। মাহি আবারও বলল, আমার দিকে তাকাবে না তাই তো? সমস্যা নেই, ও আমার সাথে তোতা পাখির মতো কথা বললেই হবে। পূর্ণা উত্তর দিল, আমি খুনিদের দিকে তাকাই না।
খুনির দিকে না তাকাও, স্বামীর দিকে তো তাকাতে পারো। পূর্ণ উচ্চস্বরেই বলল। আমি তোমাকে আর তোমার মামাকে খুন করব। শুধু শুধু চেষ্টা করছো। নিজেকে নিয়ন্ত্রণ করো পূর্ণাময়ী। মিথ্যা কল্পনা থেকে বের হও। আমাদের সন্তান আছে, তার কথা ভাবো। পূর্ণার হাত শক্ত করে ধরে বলল। এই হাতে রশি মানায় না। নিজের চোখে এইসব দেখতে পাচ্ছি না। তুমি আমার হৃৎপিণ্ডের অংশ। তোমাকে কেউ আঘাত করলে তার ব্যথা আমার লাগে। কেন এমন করছো পূর্ণাময়ী? একটু শান্ত হও, এইবার থামাও এসব। পূর্ণা কয়েক সেকেন্ড মাহিরের দিকে তাকিয়ে থেকে সময় নিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, আমাকে থামতে বলছো? একের পর এক 7টা কবর জিয়ারত করে আসলাম। নিজের বলতে তো আমার কেউ নেই। তোমার ভাইরা আমার পরিবারকে শেষ করেছে। তুমি বলছো এসব কিছুই জানো না? এই উত্তর কি গ্রহণযোগ্য? তুমি কি আমাকে বিশ্বাস করো পূর্ণাময়ী? আমি কোন মাহিকে বিশ্বাস করব যে তার ভাইদের বাঁচাতে এক মেয়ে ও নিষ্পাপ শিশুকে হত্যা করেছে? যার হাতে রক্তমাখা ছুরি ছিল তাকে? মাহির পায়ের কাছে পূর্ণা বসে বলছে। নাকি তাকে বিশ্বাস করব আমার পরিবারের হত্যাকারীদের বাঁচানোর জন্য যে চুপ ছিল সে মাহিকে? পূর্ণার হাত থেকে রশি খুলে দিয়ে বলল, যদি আমায় বিশ্বাস না করো, আমায় আঘাত করতে পারো। আমি সব ব্যথা সহ্য করে নেব। হাতের বাঁধন খুলে দেওয়ায় পূর্ণা অবাক হয়ে তাকিয়ে আছে মাহিরের দিকে। নরম স্বরে প্রশ্ন করলো, বাঁধন কেন খুলে দিলে? ধরে বেঁধে তো বিশ্বাস অর্জন করানো যায় না। মাহি কেবিন থেকে বের হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। নদীর হাওয়া বইছে, আকাশের দিকে তাকিয়ে বলছে, হে আল্লাহ, ভালোবাসার মানুষকে দিয়ে পরীক্ষা নিচ্ছ। কবে শেষ হবে এই পরীক্ষা? ধৈর্য দাও আমাকে। পুলিশ স্টেশনে এসেছে আয়েশ। একের পর এক হত্যাকাণ্ড আর রহস্যময় ঘটনা ঘটেছে, তাই সবাইকে একে একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অফিসের রুবেল বসে আছে মুখোমুখি আয়েশের। রুবেল বলল, আয়েশ আপা, জবা, শিমুল আর প্রিয়া 3 জন আপনার আশ্রমে ছিল। তারা মারা গেল। 2 জন হত্যাকাণ্ড, 1 জন আত্মহত্যা। এই সব আপনার আশ্রম ঘিরেই কেন হচ্ছে? আয়েশ স্পষ্ট ভাষায় উত্তর দিল, আমার জানা নেই অফিসার, এর উত্তর আমিও খুঁজছি। রুবেল উচ্চস্বরেই বলল, আপনাকে উত্তর খুঁজতে হবে না। এইটা আপনার কাজ নয়, এইটা আমরাই খুঁজে নেব। আপাতত আমার কথার উত্তর দিন। আমার জানা নেই অফিসার, একের পর এক সন্তানকে হারাচ্ছি। আসল দোষী কে খুঁজে বের করুন অফিসার। আপনার আশ্রমের উপর কারো নজর আছে, বা আপনার সাথে কারো পূর্ব শত্রুতা? নেই, আমার সাথে কারোর কোনো ঝামেলা নেই। ঠিক আছে, আজকের জন্য আপনি আসতে পারেন। তবে আমাদের নজরবন্দি থাকবেন। শহর ছেড়ে কোথাও যাবেন না। চিন্তা করবেন না, আমি আছি। আয়েশ চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। কয়েক সেকেন্ড চিন্তা করে প্রশ্ন করলো, অফিসার, প্রিয়া তো আত্মহত্যা করেছে। এই বিষয় আগের মামলার সাথে কিভাবে জড়িত? আয়েশ আপা, একটু বুদ্ধি খাটান। হাসান প্রিয়া বাসা থেকে চলে গেছে বিয়ে করে সারা জীবন একসাথে থাকার জন্য। মুহূর্তের মধ্যেই সবকিছু এলোমেলো হয়ে গেল। হাসানের অতীত প্রিয়া জানলো, তাকে বিষ প্রয়োগে হত্যা করলো, তারপর নিজে আত্মহত্যা করলো। প্রিয়া কিভাবে জানলো বলুন তো? কেউ জানিয়েছিল? সবকিছু পরিকল্পিত। আয়েশ হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে। শত্রুরা এত দূরে এগিয়ে গেছে? আয়েশ চিন্তিত অবস্থায় বেরিয়ে গেল। রুবেল এক পলক আয়েশের পথের দিকে তাকিয়ে থুতনিতে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। কয়েক মিনিট পর মিনমিনে স্বরে বলছে, প্রিয়ার কাছে কোনোভাবে এই খবরটা গিয়েছে হয়তো। কেউ নিজের মুখে বলেছে, আর নয় চিঠির মাধ্যমে। কিন্তু হাসান প্রিয়ার চিঠি ছাড়া আর কোনো চিঠি সেখানেই ছিল না। নিশ্চয়ই কেউ সরিয়ে ফেলেছে। আমরা যাওয়ার আগে ওইখানে কেউ ছিল, আর নয়তো আমাদের সাথের কেউ। পূর্ণা ম্যাডাম এই মামলার আইনজীবী। ফেরজাদ এত তদন্তের পরেও তার বিরুদ্ধে কিছু পাইনি। বাকি রইল শুধু মোহন আর মাহি। মাহি কি কোনোভাবে এর সাথে জড়িত থাকতে পারে? কিছুই তো বুঝতে পারছি না। হয়তো থাকতে পারে, ভাইদের বাঁচাতে। মাহি, এখন থেকে তুমিও আমার নজর বন্দী থাকবে। বাসায় ফিরে আসা পূর্ণা আর মাহি। আসমা দরজা খুলে মাহিকে দেখে মৃদু হেসে, চলে এসেছ? বাবা আমার। বলে জড়িয়ে ধরে। আসমার চোখে মুখে ভালোবাসা প্রকাশ পাচ্ছে। মাহি হতভম্ব হয়ে যায়। এই প্রথম আসমা তাকে জড়িয়ে ধরেছে। তার মাঝে এক মিষ্টি সুবাস পাচ্ছে। আগে কখনো এমন সুবাস অনুভব করেনি। মায়ের গন্ধ কেমন হয় তা জানা নেই, তাই বলতে পারছে না এটা কি মায়ের সুবাস। মিনিট কয়েক জড়িয়ে ধরে রাখে। মাহি বলে, আম্মা, আপনি ঠিক আছেন?
আসমা সরে দাঁড়ায়, মায়ের চোখের দিকে তাকিয়ে বলে। ঠিক আছি, দুদিন তোমাদের দেখি নাই। দুশ্চিন্তা হচ্ছিল তাই জড়িয়ে ধরেছে। মাহি মৃদু হেসে বলল। ঠিক আছে আম্মা। তাসবি পড়তে পড়তে ফারজাদ এগিয়ে আসলো। পূর্ণার মাথা থেকে পা পর্যন্ত পরক করে বলল। বৌমা, তোমার পাগলামি বন্ধ হয়েছে? পূর্ণা নরম স্বরে উত্তর দিল। আপনার কি মনে হয় আমি পাগলামি করছিলাম বাবা? মাহিকে বলল ফারজাদ। পুণ্যের হাতের বাঁধন খুলছো কেন? আবারও আক্রমণ করতে পারে। আক্রমণ করবে না মামা, চিন্তা করো না। পূর্ণা হেসে বলল। আপনি কি আমাকে ভয় পান বাবা? তোমাকে নয় বৌমা, তোমার কৌতূহল কর্মকাণ্ডকে বুঝতেই তো পারছো। তোমার জন্য কতগুলো প্রাণ ঝরে গেল। আমার মেয়েটা মানসিক হাসপাতালে, যদি তুমি বেশি পাগলামি করো তাহলে শিরিনের কাছে পাঠিয়ে দিব। মাহি উঁচু স্বরেই বলল। বাবা এবার থামুন। মিহির কোথায় আম্মা? আমার ঘরে আছে। পূর্ণাময়ী, তুমি ছেলের কাছে যাও, আর হ্যাঁ, বাবার থেকে দূরে থাকবে। পূর্ণা চলে যায় ছেলের কাছে। ফারজাদকে মাহি বলে। আপনি ও পূর্ণাময়ীকে এড়িয়ে চলবেন। উস্কানিমূলক কথাবার্তা বলবেন না। সে তার পুরো পরিবারকে হারিয়েছে, আর তাদের হত্যা করেছে আপনার ছেলে আজমির। এইসব জানার পরও স্বাভাবিক থাকে কি করে? ফারজাদ কাঁদো কাঁদো স্বরে বলে। আমি কি সব জানতাম মাহি? তুই তো তাদের সাথেই বড় হয়েছিস। কখনো কি আমি তোদের কোনো অন্যায় ক্ষমা করেছি? আমি বুঝতে পারি নাই যে তারা এমন পাপের রাজত্বে জড়িয়ে যাবে। যদি বুঝতাম আমি নিজে ওদের কারাগারে রাখতাম। এখন তো ওরা নেই, কিভাবে শাস্তি দেব? আমিও জানতাম না মামা, আমার ভাইরা এমন হয়ে গেছে। ছোট্ট মিহির বসে আছে। মাকে দেখে মিষ্টি হাসি দেয়। ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে আসে। ছেলের দিকে তাকিয়ে আছে পূর্ণা। চোখে অশ্রু চলে আসে। মিহিরকে কোলে তুলে শক্ত করে জড়িয়ে ধরে। গায়ে সুগন্ধ নেয়। গালে চুমু দিয়ে বলে। আহ, কতদিন তোমার সুবাস পাইনি বাবা। তোমাকে অনেক মনে পড়েছে আমার মিষ্টি বাচ্চা। বিছানায় বসে মিহির ছোট্ট হাতগুলো ধরে বলল। তোমার এই নিষ্পাপ হাতগুলো যেন সব সময় নিষ্পাপ থাকে। এই নিষ্ঠুর জায়গায় তোমাকে রাখবো না। অনেক দূর চলে যাব, যেখানে থাকবে না কোনো রক্তের খেলা, থাকবে না স্বার্থপরতার আর নিষ্ঠুরতা। তুমি আর আমি এখান থেকে চলে যাব। এইখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে বাবা। দেহ অচল হয়ে পড়ে। বেঁচে থাকার মতো, আঁকড়ে ধরার মতো ভরসা খুঁজে পাই না। আসমা দরজায় দাঁড়িয়ে সব শুনছে। তাকিয়ে আছে মিহিরের দিকে। পূর্ণা তার উপস্থিতি টের পেয়ে বলল। আম্মা আসুন। আসমা পাশে বসে। পূর্ণা প্রশ্ন করল। আজকাল আপনাকে কেমন জানি দেখায়। কেমন মা? রহস্যজনক মনে হয়। কত কিছু গোপন আছে আপনার মধ্যে। কি গোপন রাখবো? এই রক্তাক্তের খেলায় আমরা দুজন অভাগিনী, দুজন প্রিয় মানুষদের হারিয়েছি। মিহিরের মাথায় হাত রেখে আসমা বলল। দোয়া করি মিহির যেন তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। আল্লাহ যেন আর কোনো মাকে সন্তান হারানোর বেদনা না দেয়। করুণ স্বরে বলল। সন্তান হারানোর কষ্ট আমি বুঝি। আমার ছোট ছেলেটাকে ছুঁতে পারিনি, তাকে নিজের হাতে বড় করতে পারি নাই। দূর থেকে তার সুবাস অনুভব করেছি, জড়িয়ে ধরতে পারি নাই। পূর্ণা একটু অবাক হয়ে বলে। আপনি কার কথা বলছেন আম্মা? ছোট ছেলে মানে? পূর্ণার কথা শুনে চমকে ওঠে আসমা। কথা এড়িয়ে বলে। মিহিরকে আজকে আমার সাথে ঘুমাতে দেবে পূর্ণা? মৃদু হেসে উত্তর দিল। আমার অবর্তমানে আপনি তো রাখছেন, ও আপনার কাছেই থাকুক। পূর্ণার হাত ধরে আসমা বলল। তোমাকে ধন্যবাদ মা। চারিদিকে অমাবস্যা রাতের মতো অন্ধকার নেমে এসেছে। আজকে আকাশে চাঁদটাও নেই। অমাবস্যার অন্ধকারে ঢেকে গেছে মধ্যরাত। আসমা লাল পায়রে সাদা শাড়ি পরে, গা ভর্তি সোনার গহনা, হাতে শাঁকা পলা। হায়নার সামনে দাঁড়িয়ে নিজের হাতে সিঁদুর দিয়ে সিঁথি রাঙিয়ে বলছে। তুমি ঠিক ধরেছ পূর্ণা, আমি রহস্য লুকিয়ে রেখেছি। যদি তুমি সব রহস্য জানতে চাও তাহলে এইটা পড়তে হবে। তোমার সকল প্রশ্নের উত্তর এইখানে আছে পূর্ণা। মীরের পাশে বসে বলছে। আমার প্রিয় নাতি, দীর্ঘ 25 বছরের এই রহস্য শুধু তুমি জানলে। তোমার মতো আমার মিষ্টি একটা ছেলে ছিল। জন্মের পর শুধু একবার তাকে আদর করতে পেরেছি, তারপর হারিয়ে গেছে গহীনে। তোমার মাঝে আমি তাকে খুঁজে পাই। 25 বছর ধরে নিজের আবেগ, ভালোবাসা, শান্তির সাথে সাথে আমার পরিচয় গোপন ছিল। আমি অন্নপূর্ণা দেবী, জমিদার কৃষ্ণমোহন এর দ্বিতীয় স্ত্রী। এই ভিলা
আর দুর্গের মালিক। এখন সময় এসেছে সবকিছু বুঝে নেওয়ার। সব রহস্য এবার শেষ হবে পূর্ণা। এই খেলা তুমি না আমি শেষ করব। নিরুপমা, এবার তুমি মুক্তি পাবে। মধ্যরাতে পূর্ণা বারান্দায় দাঁড়িয়ে আছে। বাহিরে মৃদু বাতাস বইছে। চোখ বন্ধ করে পূর্ণা অনুভব করছে মাহি দরজার পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চোখে ঘুম, দাঁড়াতে পারছে না, শরীরও ক্লান্ত হয়ে আসছে। পূর্ণা এখনো ঘুমায়নি, সে কি করে ঘুমাবে? মাহি হাই তুলে ক্লান্ত স্বরে বলল, পূর্ণাময়ী, এবার চলো ঘুমোবে। পূর্ণা তার উপর অভিমান করে আছে। মাহির কথা শুনছে না। যখন তার অভিমান হবে, মাহি যা বলবে তার বিপরীত কাজ করবে। অভিমানী স্বরেই বলল, আমার ঘুম নেই, আপনি চাইলে ঘুমাতে পারেন। আমাকে কঠোর হতে বাধ্য করো না। কি করবে তাহলে? আবার রশি দিয়ে বাঁধবে? তুমি বাধ্য করেছিলে পূর্ণাময়ী। আমাকে পূর্ণাময়ী বলে ডাকবেন না। মাহি মৃদু হেসে বলে, তাহলে কি বলবো? পূর্ণা, আমার বাবা মা নাম রেখেছে পূর্ণা। মাহি কবিতার ছন্দে বলল, যে নাম থাকুক তার কিচ্ছু যায় আসে না আমার। প্রেমিক পুরুষ আমি ভালোবেসে নাম দিয়েছি মায়াবী চোখের পূর্ণাময়ী। মায়ের চোখের দিকে তাকিয়ে পূর্ণা হাসলো। মাহি ওষুধের বক্স হাতে নিল। যে ওষুধ খুঁজছে সেটা না পেয়ে পূর্ণাকে জিজ্ঞেস করলো, তোমার ওষুধ কোথায় রেখেছো? ফেলে দিয়েছি। কোথায়? সমুদ্রে। মাহি হেসে বলল, রসিকতার একটা সীমা থাকে। এই শহরে সমুদ্র আসবে কোথা থেকে? নদী বললে মেনে নিতাম। মাহি আর কথা না বাড়িয়ে মনোযোগ দিয়ে খুঁজছে। পূর্ণা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎই টেবিলের উপর ছুরি দেখে হাতে নিল। তারপর গুটি গুটি পায়ে মাহিরের দিকে এগিয়ে যাচ্ছে। মাহি আর চোখে দেখে মৃদু হেসে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। মায়ের পেছন থেকে গলায় ছুরি ধরে বলল, এবার সব সত্যি বলবে। তোমার ভাইদের কিভাবে এতদিন বাঁচিয়েছ? মাহি কৌশলে পূর্ণার হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে পেছন থেকে পূর্ণার হাত চেপে ধরে। কাঁধে মুখ রেখে কানের কাছে ফিসফিস করে বলল, ফল কাটা ছুরি দিয়ে কি আমার গলা কাটতে চাইছো? এবার এইসব ছাড়ো পূর্ণাময়ী, তুমি আমাকে মারতে পারবে না। পূর্ণা নরম স্বরে বলছে, পারবো। আমি বলছি পারবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো। যখন আমাকে ঘৃণা করতে তখনই পারোনি। তোমার হাত কেঁপেছিল। এখন অসম্ভব, মেনে নাও, পারবে না। আমাকে দুর্বল করে দিচ্ছ, সরে যাও, স্পর্শ করো না। পৃথিবীতে এমন অস্ত্র নেই যা দিয়ে ভালোবাসাকে হত্যা করা যায়। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে হাত ছাড়িয়ে মাহিকে জড়িয়ে ধরে পূর্ণা। পরের দিন মোহন একটা উপহার পূর্ণার ঘরে রেখে আসে। পূর্ণা মিনিট কয়েক পর আসে। উপহার দেখে একটু ভাবে কে পাঠালো, কি আছে এতে। আবার ভাবলো এটা মাহির কাজ। সে প্রায় পূর্ণার জন্য এভাবে শাড়ি, ফুল উপহার পাঠায়। পূর্ণা মুচকে হাসছে। ধূসর রঙের শাড়ি, কাচের চুড়ি আর বকুল ফুলের মালা, সাথে দুটো চিঠি। পূর্ণা প্রথম চিঠি খুলে, প্রিয় মায়াবী চোখের পূর্ণাময়ী, তুমি আমার আলোকিত চাঁদ, আমার হৃদয়ের রানী, কাজল কালো মায়াবী চোখের প্রিয়তমা, আমার বসন্ত বেলার প্রেম তুমি। তোমার ঠোঁটের মাদকতায় আমি হারিয়ে যাই। চাঁদনি রাতে তোমার চুলের সুবাস মনে পড়ে যায়। আমার স্বর্গ তুমি, আমার ভালোবাসা। তোমাকে ভালোবেসে যদি আমি ভুল করি, তাহলে আমার প্রতি নিঃশ্বাসে ভুল করতে চাই। তোমাকে ভালোবাসা যদি পাপ হয়, তাহলে আমার পাপের বোঝা বেড়েই চলেছে। হে আমার প্রিয়তমা, তুমি হীনা প্রতি রাত যেন অমাবস্যার অন্ধকার। তোমার এই মায়াবী চোখে তাকিয়ে কাটিয়ে দিতে চাই পুরো কাল। উত্তপ্ত মরুভূমিতে তুমি আমার আশ্রয়, তুমি আমার সম্রাজ্ঞী, আমার রানী, আমার পৃথিবী। তুমি একটা স্বপ্নের জান্নাত চেয়েছিলে, যেখানে থাকবে নদীর স্রোত, চাঁদ, তারা, তুমি আর আমি। তোমার স্বপ্নের জান্নাত আমি নিজের হাতে সাজিয়েছি। তার নাম দিয়েছি পূর্ণাহীর প্রেম। তোমার আর আমার ভালোবাসার ঘর। তুমি আমাকে প্রশ্ন করেছিলে কেন বিয়েতে তোমাকে সাদা বেনারসি দিয়েছিলাম। সাদা পবিত্রতার প্রতীক। তুমি আমার কাছে সবচেয়ে পবিত্র ও নিষ্পাপ। আমার পূর্ণাময়ী, এই অধম তোমার অপেক্ষায় পথ চেয়ে আছে। এই প্রেমিককে তোমার হৃদয়ে দিও ঠাঁই। তোমার আশায় গুনছি প্রহর ভরা পূর্ণিমায়। ইতি মাহিবিন চৌধুরী। পূর্ণা চিঠিটা রেখে আরেকটা চিঠি খুলে লেখা আছে, প্রিয়তমা, তোমার বিবাহ বার্ষিকীর উপহার। এই অশান্ত অপূর্ণ ছেলেটার জীবনে আসার জন্য তোমাকে ধন্যবাদ। পূর্ণা খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। চোখে মুখে সেই খুশি প্রকাশ পাচ্ছে। হালকা নিঃশ্বাস ছেড়ে নিচে বসে পড়ে মাইকে চিঠি লিখতে। লেখা শেষ করে শাড়ি পরে, খোপায় বকুল ফুলের মালা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর হাসছে।
হঠাৎই মাহি পেছনে দাঁড়িয়ে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে মায়াবী চোখের পূর্ণাময়ী। পূর্ণা লজ্জায় মাথা নত করে আবার আয়নার দিকে তাকিয়ে দেখে মাহি নেই। মৃদু হেসে বলল, কল্পনা ছিল। উম, বেরিয়ে পড়ে যাওয়ার জন্য। মিহিরকে কোলে নিয়ে চুমু দিয়ে আসমাকে বলল, আম্মা মিহিরকে দেখে রাখবেন। আমার নাতিকে নিয়ে চিন্তা করো না, তোমরা সারা জীবন এমনভাবেই থেকো মা, সাবধানে যেও। ঠিক আছে আম্মা। পূর্ণা দরজা খুলে এক পা বাহিরে রাখতে থমকে দাঁড়ায়। হঠাৎই কেমন যেন শূন্য শূন্য লাগছে। হৃদয় থেকে চিৎকার করে কান্না আসছে। ফিরে থাকায় আসমা আর মিহিরের দিকে দৌড়ে এসে আসমাকে জড়িয়ে ধরে। আসমা একটু অবাক হয়ে বলে, পূর্ণা কি হয়েছে? পূর্ণা কাঁদো কাঁদো স্বরে বলে, আম্মা আমি কাল রাতে স্বপ্নে দেখেছি কি দেখছো মা? বিশাল এক ফুলের বাগান, গাছ থেকে বৃষ্টির মতো ফুল পড়ছে, মৃদু বাতাস, পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। আমার গায়ে পরানো ছিল এক সাদা গাউন, মাথায় ফুলের মুকুট। আমি হেঁটে বেড়াচ্ছি সেই বাগানে। হঠাৎ আমার সামনে হাজির হয় আমার মা, অবিকল দেখতে, আমার মতো অসম্ভব সুন্দরী লাবণ্যময়ী সে। আমাকে বলল, চলে এসো পূর্ণা, আমার সাথে এসো। সে হাঁটতে লাগলো, আমিও তার পিছু পিছু যাচ্ছি। কিছু দূর যেতেই দেখলাম আমার বাবা হাত দুটো এগিয়ে দিল। আমি ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম। আহ, কতদিন পর বাবার ঘ্রাণ পেলাম। তখনই ছুটে এলো আমার দুই ভাই। তারা বলছে, আপা এসেছে, আপা এসেছে। তাদের সাথে ছিল আমার ছোট্ট আলী। হাসি দিয়ে বলল, তুমি এসেছো আম্মা। অন্যদিকে প্রিয়া আমার কাছে এসে বলল, অবশেষে আসলে আপা, আমরা তোমার অপেক্ষায় ছিলাম। পূর্ণা কাঁদতে কাঁদতেই বলে। তারপর আমার ঘুম ভেঙে যায় আম্মা। আসমাও কাঁদছে। তার দুহাতে পূর্ণার চোখের অশ্রু মুছে দিয়ে বলে, আমার ছেলে তোমার অপেক্ষায় আছে, প্রেমিক পুরুষটাকে বেশি অপেক্ষা করিও না। যাচ্ছি আম্মা। পূর্ণা আবারও দরজার সামনে আসতেই বুকের ভেতরে এক অজানা কষ্ট অনুভব করলো। বুকে হাত রেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ইয়া আল্লাহ, আমাকে শক্তি দিন, এই কষ্ট দূর করে দিন। অন্যদিকে মাহি অপেক্ষা করছে, বারবার পথের দিকে তাকাচ্ছে। হঠাৎই সেখানে উপস্থিত হয় রুবেল। তাকে দেখে চমকে উঠে মাহি। আপনি এইখানে এই জায়গার সন্ধান কি করে পেলেন? খুব সুন্দর জায়গাটা, চারদিকে নদীর স্রোত, চাঁদের আলো, তারা। আপনার ঘরটাও খুব সুন্দর হয়েছে মাহিবিন চৌধুরী। রুবেল একটু এগিয়ে আসে। আরে এইখানে দেখছি অনেক ফুলের গাছ, টুকটুকে লাল গোলাপ। বাহ, বেশ চমৎকার। আরে নাম রেখেছেন জায়গাটার পূর্ণাহির প্রেম। পূর্ণাময়ীর এই জায়গাটা খুব প্রিয়, আর তার স্বপ্ন ছিল এরকম একটা ভালোবাসার জান্নাত বানানোর। আপনারা দেখছি শাহজাহান আর মমতাজকে হার মানিয়ে ফেলবেন। কি বলছেন? তা আপনি কি করে জানলেন আমি এখানে? আপনাদের সবার উপর নজর রাখছি। তাহলে আমাকেও সন্দেহ করেন? না করার কারণ তো নেই, আসল রহস্য না জানা পর্যন্ত আমার চোখে সবাই সন্দেহভাজন। ঠিক আছে, আপনাদের সময় আমি নষ্ট করতে চাই না, আমি আসছি। ঠিক আছে অফিসার। রুবেল সেখান থেকে কিছুটা দূরে নদীর পাড়ে হাঁটছে আর বলছে, ভালোবাসা যত দেখছি অবাক হচ্ছি। প্রিয়া, আমাকে একটু ভালোবাসলে কি এমন হতো? তাহলে তো তোমার জীবনটা হারাতে হতো না। অপরদিকে পূর্ণা দুর্গে প্রবেশ করে। চৌধুরী ভিলা থেকে বের হওয়ার সময় চোখে পড়ে বাগানের সুড়ঙ্গ দিয়ে কালো পোশাক পরা একজন লোক প্রবেশ করছে। পূর্ণা তার পিছনে। দুর্গের একটা দরজা পূর্ণা চিনত। লোকটার পেছন পেছন গিয়ে অন্য পাশে আরো 3টা দরজা অতিক্রম করে। তার ভেতরে আরেকটা সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করে অবাক হয়ে তাকিয়ে আছে। সেখানে প্রায় 30 জন ছোট্ট নিষ্পাপ বাচ্চা, তাদের হাত মুখ বাঁধা। অন্য পাশে তাকাতেই দেখতে পায় লাশের স্তূপ। দুর্গন্ধ। পূর্ণার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই অবস্থায় কিভাবে ছোট বাচ্চাদের বন্দি করে রেখেছে? পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, উচ্চ স্বরেই বলছে, স্বাগতম পূর্ণা, তোমাকে ওস্তাদের সাম্রাজ্যে স্বাগতম। পূর্ণা ঘুরে তাকায়, অবাক চোখে তাকিয়ে থাকে। উনি তাহলে ওস্তাদ? সে পূর্ণার এত কাছেই ছিল। পূর্ণা ক্ষুব্ধ স্বরে বলল, বিশ্বাসঘাতক তাহলে আপনি? ক্লান্ত হরি চেয়ারে ধপাস করে বসে পড়ল ইন্সপেক্টর হৃদয়। পুরো শরীর ঘেমেই একাকার। হাতের তালুর দিকে তাকিয়ে দেখে লাল হয়ে গেছে। কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস ফেলল, তারপরে চোখ তুলে তাকালো।
রিমান্ডে থাকা ছেলেটার দিকে তাকিয়ে ভাবছে, তার রিমান্ডে কেউ 1 ঘন্টা টিকে থাকতে পারে না। 2-4টা বাড়ি মারলেই সব বলে দেয়। সেই জায়গায় এই ছেলে গত 2 দিন ধরে কিভাবে টিকে আছে। সব নির্যাতন সহ্য করে নিল, মুখ দিয়ে কোনো আর্তনাদ করছে না। সেখানে উপস্থিত হলো ইন্সপেক্টর রাফি ও অফিসার আরিফ। রাফি প্রশ্ন করলো, ইন্সপেক্টর, সে কি মুখ খুলেছে? না, কোনো আর্তনাদ তো করছে না, বুঝতে পারছি না সে মানুষ নাকি পাথর। অফিসার আরিফ বলল, আপনার রিমান্ডে তো কেউ টিকতে পারেনি, তাহলে এবার কি হলো স্যার? আপনি কি হেরে গেলেন? ওই ছেলে জিতে গেল? ছেলেটাকে উঠে বসাও। হৃদয় ও আরিফ অনেক কষ্টে তাকে তুলে দেয়ালে হেলান দিয়ে বসায়। রিমান্ডে পুরো শরীর নীল হয়ে গেছে, শরীরের কিছু কিছু অংশে রক্ত জমাট বেঁধেছে। হৃদয় বলল, তাকে আর রিমান্ডে দেওয়া যাবে না, তাহলে সে মারা যাবে। রাফি চেয়ার টেনে ছেলেটার মুখোমুখি বসে। হাতে দেখতে পায় ধূসর রঙের শাড়ির টুকরো আর শুকনো বকুল ফুলের মালা। রাফি বলল, তার হাত থেকে এইগুলো নাও নাই কেন? হৃদয় উত্তর দিল, অনেক চেষ্টা করছি স্যার। রাফি একটু ঝুঁকে ছেলেটাকে প্রশ্ন করল, কি নাম তোমার? ছেলেটি ভারাক্রান্ত কণ্ঠে উত্তর দিল, আমি মাহি বিন চৌধুরী। বাবা মায়ের নাম? ফেরজাদ চৌধুরী। মায়ের নাম অন্নপূর্ণা দেবী ওরফে আসমা। সবাই অবাক হয়ে নিজেদের মুখের দিকে তাকাতেই অন্নপূর্ণা দেবী ওরফে আসমা এই নাম জীবনে প্রথম শুনলেন। রাফি আবার প্রশ্ন করল, বাসা কোথায়? শান্তিনগর। সবার সামনে রাস্তায় একজনকে খুন করেছো কেন? আমি একজনকে খুন করিনি, 2 জনকে করেছি। রাফি কিছু একটা চিন্তা করে আবার প্রশ্ন করল, আরেকজন কে? মাহি কয়েক সেকেন্ড থেমে উত্তর দিল, আমার বাবা ফেরজাদ চৌধুরী। ইন্সপেক্টর রাফি বসা থেকে উঠে দাঁড়ালেন, দ্রুত অফিসারদের নিয়ে বের হয়ে নিজের চেম্বারে গেলেন। চেয়ারে বসে আদেশ দিলেন, শান্তিনগরের পুলিশ স্টেশনে খবর পাঠান, চৌধুরী বংশের সব খবর আমার চাই। এখনই যাচ্ছি স্যার। ঘণ্টাখানেক পরে আরিফ ফিরে এসে বলল, আমি চৌধুরী বংশের সব খবর নিয়েছি, তারা কেউ বেঁচে নাই। ফেরজাদ চৌধুরী আর পূর্ণা খুন হয়েছে, আর অন্তিম পূর্ণা দেবী ওরফে আসমা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। কি বলছো? সত্যি তাদের পরিবারে কেউ বেশি নেই? নিউজ স্যার। সবচেয়ে ভয়ঙ্কর অবাক করা বিষয় হলো পূর্ণা হচ্ছে মাহি বিন চৌধুরীর সন্তান। সে একজন আইনজীবী ছিল। 2 বছর আগে সে দেশব্যাপী আলোচনায় ছিল। খবরের কাগজে লেখা হয়েছে সে শিশু পাচার চক্রে নেতা ওস্তাদ ছিল। রাফি হতভম্ব হয়ে যায়। এইটা কি করে সম্ভব? একজন আইনজীবী কি করে অপরাধী হয়, তা আবার শিশু পাচার চক্রে? 2 বছর আগে শান্তিনগরের পুলিশের দায়িত্বে কে ছিল? অফিসার রুবেল। তাকে আসতে বলুন। পাশে থেকে ইন্সপেক্টর হৃদয় উত্তর দিল, আমি যতটুকু জানি 2 বছর আগে অফিসার রুবেল চাকরি থেকে পদত্যাগ করছে। সে এখন তার ছেলেকে নিয়ে শহরের বাইরে। এটা অসম্ভব, সে বিয়ে করেনি, একজনকে ভালোবাসতো সে। মেয়ে আত্মহত্যা করেছিল, তাকে না পেয়ে সারা জীবন একা থাকার সিদ্ধান্ত নিয়েছে। রুবেলকে নিয়ে আসুন, সব উত্তর পাওয়া যাবে। আচ্ছা স্যার। আধা ঘন্টা পর ইন্সপেক্টর রাফি মুখোমুখি হয় মাহির। মাহি দয়ের মতো করে বসে মাথা নিচু করে রেখেছে। রাফি বলল, মাহি বিন চৌধুরী, আপনার স্ত্রী পূর্ণার কথা মনে আছে? মাহি চোখ তুলে তাকালো। হাতে থাকা পূর্ণার শাড়ির টুকরো আর বকুল ফুলের মালার দিকে তাকিয়ে বলল, আমার মায়াবী চোখের পূর্ণাময়ী, আমার আলোকিত চাঁদ। তাহলে এইগুলো আপনার স্ত্রীর? এ তো ভালোবাসতেন তাকে, তার জন্যই আপনার এই অবস্থা। একটু থেমে আবারও বললেন, নারীরা এমনি, সত্যি ভালোবাসার মূল্য দেয় না। এই আপনাকে দেখুন, খুনি বানিয়ে ছাড়লো। সে তো আসামি ছিল, শিশু পাচারকারী, তাকে কিভাবে আপনি ভালোবাসলেন? মাহি ক্ষিপ্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে ফেলবে। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হিংস্র পশুর মতো রাফির উপরে ঝাঁপিয়ে পড়ে। 2 হাতে গলা চেপে ধরে চিৎকার করে বলছে, আবার পূর্ণাময়ী আসামি নয়, শিশু পাচারকারী না, ও নিষ্পাপ পবিত্র। রাফি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে। চিৎকার শুনে দৌড়ে আসে হৃদয় আর আরিফ।
ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তাদের শক্তি মাহির সাথে পেরে উঠছে না। না পেরে আরিফ লাথি মারতে শুরু করে। পেটে কয়েকবার লাথি লাগতেই মাহি ক্লান্ত হয়ে ছেড়ে ফ্লোরে শুয়ে পড়ে আর বলতে থাকে, আমার পূর্ণাময়ী নিষ্পাপ পবিত্র। রাফি কাঁচতে কাঁচতেই বলল, এখানে কেউ আর একা আসবে না, আর ভুলেও পূর্ণার নাম তার সামনে বলবে না। তারা বেরিয়ে পড়ে। আরিফ কারাগারের দরজা বন্ধ করে দেয়। গত দুদিনের রিমান্ডে একটু শব্দও করেনি, কিন্তু পূর্ণার বিরুদ্ধে কিছু বললে সে কাউকে ছাড় দেবে না। পূর্ণার জন্য পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে পারে। অফিসার রুবেল আছে? হৃদয় জবাব দিল। পথে আছে। পুলিশ স্টেশনে উপস্থিত রুবেল সঙ্গে 4 বছরের এক মিষ্টি ছেলে। সবাই তাকে স্বাগতম জানালো। রাফি বলল, বসুন অফিসার। হৃদয়ের দিকে তাকিয়ে রুবেল বলল, কত বছর পর দেখা তোমার সাথে। এখনো কি রিমান্ড কিং হিসেবেই আছো নাকি? এবার আমি হেরে গেছি। এক প্রেমিক পুরুষ হারিয়ে দিয়েছে। আমার রিমান্ড সহ্য করে নিচ্ছে। রুবেল হতভম্ব হয়ে প্রশ্ন করল, তুমি মজা নিচ্ছ আমার সাথে? এটা কি সম্ভব? কে সেই ছেলে? তাকে দেখতে চাই। কি যেন নামটা বলল? মাহি বিন চৌধুরী। রুবেল চমকে ওঠে। কি বলবে বুঝতে পারছে না। একটু সময় নিয়ে আরিফকে বলল, আমার ছেলেটাকে অন্য রুমে নিয়ে যান ইন্সপেক্টর। আচ্ছা, ছেলেটার হাত ধরে এসো বাবা আমার। আমি জানি তুমি বিয়ে করনি, তাহলে এই ছেলেকে? মাহি আর পুরনার ছেলে মিহির। উপস্থিত সবাই কয়েক মিনিটের জন্য চুপ থেকে রাফি প্রশ্ন করল, আপনি তাহলে তাদের চিনেন? অনেক কাছ থেকে। সব শুনতে চাই। তাহলে যেতে হবে 9 বছর পূর্বে, মাহি আর পুরনার প্রথম দেখা। ধীরে ধীরে রুবেল সব ঘটনা বলল, শুরু থেকে তাদের 7ম বিবাহ বার্ষিকী পর্যন্ত। ইন্সপেক্টর রাফি ও হৃদয় নিস্তব্ধ হয়ে গেছে। তাদের চোখে অশ্রু টলমল করছে। ভাবছে এত নিখুঁত প্রেম ছিল তাদের। পূর্ণা তার পুরো পরিবারকে হারিয়েছে। সে কি করে একজন আসামি হয়? রাফি প্রশ্ন করল, 7ম বিবাহ বার্ষিকীর দিন কি হয়েছিল? কেন পূর্ণা খুন হলো? ফিরজাদকে মাহি কেন হত্যা করলো? আসমা আত্মহত্যা করলো কেন? এই উত্তর শুধু দুজন জানে, আসমা আর মাহি। কিভাবে অফিসার? আসমা তার চিঠিতে সব লিখে গেছে। সেই চিঠি কোথায় শুধু মাহি জানে। মাহি মুখ খুলছে না, তার কাছ থেকে আমরা কিভাবে জানবো? আমি কথা বলবো? ঠিক আছে, চলুন তাহলে এই রহস্য সমাধান করি। রুবেল কারাগারে গেল। মাহিকে দেখে তার হৃদয়টা জ্বলন্ত আগুনের শিখার মতো জ্বলছে। যে ছেলেটাকে কেউ কখনো চোখ তুলে কথা বলতে পারেনি, এ কি হাল তার! পরানো হাফ প্যান্ট পুরো শরীরে রক্ত জমাট বেঁধেছে। কাদো স্বরেই বলল, আহ, আমি কোন মাহিকে দেখছি? রুবেল মাহির পাশে বসল। একে একে সব ইন্সপেক্টররা একটু দূরেই ফ্লোরে বসল। এই প্রথম আসামির জন্য তাদের মায়া হচ্ছে। রুবেল সময় নিয়ে ধীর কণ্ঠে বললেন, গত 1 বছর তুমি কোথায় ছিলে? মাহি কোনো উত্তর দিল না। রুবেল আবারও প্রশ্ন করল, পুরনাকে দেখতে ইচ্ছে করে না? সে তো তোমার অপেক্ষায় আছে। মাহি তাকালো। রুবেলের দিকে জবাব দিল, পূর্ণা তো আমার সাথেই আছে সব সময়। সেই দিন কি হয়েছিল মাহি? মাহি কিছুক্ষণ চুপ থেকে চোখ বন্ধ করে ফিরে গেল অতীতে। সেই দিন তাদের ভালোবাসার ঘর পূর্ণাহির প্রেমে অপেক্ষা করছিল মাহি। অপরদিকে পূর্ণা এক লোকের পিছু নিয়ে দুর্গে চলে যায়। গোপন সুড়ঙ্গে আটকে পড়ে পূর্ণা। সেখানে উপস্থিত হয় শিশু পাচারকারী নেতা ওস্তাদ। বললেন, স্বাগতম পূর্ণা, তোমাকে ওস্তাদের সাম্রাজ্যে স্বাগতম। পূর্ণা তাকে চিনে ফেলে। বিশ্বাসঘাতক তাহলে আপনি এতদিন আমাদের সাথেই ছিলেন? ওস্তাদ হাসতে হাসতে বলল, স্বাগতম আমার প্রিয় বৌমা। পূর্ণার পায়ের নিচে মাটি সরে যায়। চারিদিক থেকে দুর্গ ঘিরে ধরেছে। পূর্ণা ক্ষিপ্ত দৃষ্টিতে দৌড়ে ওস্তাদকে ধাক্কা মেরে বলল, বিশ্বাসঘাতক ফেরজাদ, আমি আগেই সন্দেহ করেছিলাম। ফেরজাদ এগিয়ে এসে পূর্ণার হাত পিঠের দিকে চেপে ধরে। থামো বৌমা, এত উত্তেজিত হচ্ছ কেন? পূর্ণা নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে। ফেরজাদ তাকে ধরে রাখতে পারছে না। চিৎকার করে বলল, কে আছিস? রশি নিয়ে আয়। মোহন রশি নিয়ে প্রবেশ করে। পূর্ণা অবাক চোখে তাকিয়ে বলল, মোহন তাহলে তুই? ও বিশ্বাসঘাতক। মোহন চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে ফেলে পূর্ণার। ফেরজাদ বললেন, বৌমা, আমি তোমাকে আগে অনেক সতর্ক করেছিলাম, তোমার কৌতূহলকে নিয়ন্ত্রণ রাখো।
আপনারা দুজন নিষ্ঠুর, নিকৃষ্ট। কিভাবে বাচ্চাদের আটকে রেখেছেন, তাদের আঘাত করেছেন। বাচ্চারা নিষ্পাপ, পবিত্র, ওদেরকে ছেড়ে দিন। এত নির্দয় হবেন না। ফেরজাদ আদেশ দিল মোহনকে। একটা চেয়ার নিয়ে আয়, বৌমার সব কৌতূহল দূর করি। আমার বৌমা একজন আইনজীবী, লোকে বলে ডাক্তার আর উকিলের কাছে কিছু গোপন রাখতে নেই। মোহন অন্য রুম থেকে চেয়ার এনে দিল। পূর্ণার মুখোমুখি বসলো ফেরজাদ। ওস্তাদ, একটা সমস্যা হয়ে গেছে। ফেরজাদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে কি হয়েছে? 3 জন বাচ্চা মারা গেছে, আর 2 জনের অবস্থা বেশ খারাপ, যে কোনো সময় মারা যাবে হয়তো। তাহলে তাদের কষ্ট দিয়ে লাভ নেই, মেরে ফেল। তারপর 5টা চোখ, কিডনি আলাদা করে সংরক্ষণ ঘরে রেখে আয়। ঠিক আছে। মোহন চলে যায়। পূর্ণা চিৎকার করে বলছে, এইটা করবেন না, ওদের ছেড়ে দিন, মারবেন না। ফেরজাদকে উদ্দেশ্য করেই বলছে, শয়তান, নিকৃষ্ট খুনি। পূর্ণার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে ফেরজাদ। এসব কথায় তার কিছুই যায় আসে না। বলল, বৌমা, আমাকে প্রশ্ন করো, কি জানতে চাও আমার থেকে? আগে বাচ্চাদের ছেড়ে দিন। এটা সম্ভব? এমনিতেই তুমি আমার ব্যবসার অবস্থা খারাপ করে ফেলেছো। এই বাচ্চাদের কথা ছাড়ো, এবার কেউ তোমার সন্তান না। একটু থেমে ফেরজাদ আবার বলতে শুরু করলো, ও, আমি তো ভুলে গিয়েছিলাম, তোমার তো নিজের সন্তানের থেকে অন্যের সন্তানদের প্রতি ভালোবাসা বেশি। উদাহরণ হচ্ছে আলী। আপনি আমার সন্তানের নাম মুখে নিবেন না। আরে, তোমার কাছে কে পাঠিয়েছে? আমি এই ওস্তাদ আলীকে গুপ্তচর হিসেবে তোমার কাছে পাঠিয়েছি আমাকে খোঁজখবর এনে দিতে, কিন্তু ও তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে আমাকে হুমকি দিতে লাগলো। ফেরজাদ রাগান্বিত হয়ে দাঁড়িয়ে পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে বলছে, এই পৃথিবীতে কার উপকার কেউ মনে রাখে না। শালা আলীকে আমি খাইয়ে বড় করলাম, আর ও আমাকে হুমকি দিচ্ছিল। মেজাজটা উঠে গেল, দিলাম মেরে। পূর্ণার চোখ থেকে শুধু অশ্রু ঝরছে। স্থির চোখে তাকিয়ে আছে ফেরজাদের দিকে। এই কোন ফেরজাদ যাকে পূর্ণা বাবা বলে ডাকতো? সেই লোক হতে তো পারে না। ফেরজাদ সিগারেট শেষ করে আবারও চেয়ারে বসলো। পূর্ণা প্রশ্ন করলো, শিমুল ভাইকে আপনি মেরেছেন? হ্যাঁ, ওই পাগলটা নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছিল। তবে শিমুলের মৃত্যুর জন্য তুমি দায়ী বৌমা। তোমার কৌতূহল, কি দরকার ছিল শিমুলকে নিয়ে গোপনে এই দুর্গে প্রবেশ করা? তবে মানতে হয়, এই পাগলাটা বেশ বুদ্ধিমান, তোমার থেকে বেশি। সে পরের দিন জামাই সেজে আমার মেয়েকে বিয়ে করতে না গিয়ে দুর্গে আসে বাচ্চাদের বাঁচাতে। পূর্ণা দাঁতে দাঁত চেপে শুনছে তার কথা। ইচ্ছে করছে এই মুহূর্তে ফেরজাদকে শেষ করে দিতে, কিন্তু পারছে না। পূর্ণার হাত পা বাঁধা। ফেরজাদ বলল, আমার শিক্ষিতা ও আধুনিক মেয়েকে পাগলের সাথে বিয়ে দিতে রাজি হয়েছি। কোথায় আমার কাছে কৃতজ্ঞতা থাকবে? তা না, আমার সঞ্চরজে হাত দিয়েছে। আপনার মেয়ের কথা একবার ভাবলেন না? শিরিনের মানসিক অবস্থার জন্য আপনি দায়ী। তার জীবন শেষ করে দিয়েছেন। ফেরজাদ বিরক্তির স্বরে বলল, বৌমা, উপদেশ শুনতে চাই না। তোমার উচিত আমার কাছে কৃতজ্ঞতা থাকা। আমি আপনার কাছে কেন কৃতজ্ঞ থাকবো? পূর্ণার মুখের সামনে এসে ফিসফিস করে ফেরজাদ বলল, তোমাকে আজমিরের হাতে থেকে কে বাঁচিয়েছে? আমি বৌমা। পূর্ণার তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে ফেরজাদের মুখে থুতু দিয়ে বলল, আপনি এক নিকৃষ্ট বাবা, নিজের হাতের সন্তানকে হত্যা করেছেন। পূর্ণার গাল চেপে ধরে ফেরজাদ, আজমির হাসান আমার সন্তান না। তারা মারা গেলে আমার কিছু যায় আসে না। মিথ্যা বলছেন। আসমা আম্মা আপনার আসল রূপ দেখলে হয়তো মরেই যাবে। আর যদি জানে তার সন্তানদের আপনি হত্যা করেছেন, এখন আবার অস্বীকার করছেন। ফেরজাদ একটু দূরে গিয়ে উচ্চ স্বরে হাসল। তার হাসির অর্থ হচ্ছে আসমা সব জানে। পূর্ণা অবাক হয়ে প্রশ্ন করল, আম্মা কি সব জানে? ফেরজাদ চেয়ার টেনে আবারও সামনে এসে বসে পড়ল। তাহলে এবার তোমাকে আমার গল্পটা শোনাই। আসমা হচ্ছে জমিদার কৃষ্ণমোহন রায়ের দ্বিতীয় স্ত্রী অন্নপূর্ণা।
আজমির ও হাসান হচ্ছে কৃষ্ণমোহনের প্রথম স্ত্রীর সন্তান। পূর্ণার মাথা ঘুরছে। এই কেমন রহস্য, কেমন অতীত। ফেরজাদ আবারও বলতে শুরু করলো, এই জমিদারি ব্যবসা দুর্গ সবকিছুর মালিক কৃষ্ণমোহন। আমি ছোট থেকে তার সহকারী হিসেবে কাজ করেছি, কি না করেছি তার জন্য। রক্তাক্ত কিছু নিয়ে হাত পরিশ্রম ছিল আমার, আর সফলতা তার। সে বেইমানি করলো, সব সম্পত্তি তার স্ত্রী অন্নপূর্ণার নামে দিল। সহ্য করতে পারলাম না, সেই রাতেই তাকে খুন করলাম তার স্ত্রীর সামনে। আমার চোখ পড়ল অন্নপূর্ণার দিকে। সেদিন অসম্ভব সুন্দর লাগছিল তাকে দেখে, নিজেকে সামলাতে পারিনি, ঝাঁপিয়ে পড়লাম তার উপর। তারপর তাকে জোর করে বিয়ে করলাম। সেদিন থেকে তার নাম হলো আসমা। তার সাহস নেই আমার সাথে যুদ্ধ করার, তবে ইদানিং সে সাহসী হয়ে গেছে তোমার জন্য বৌমা। পূর্ণা কাঁদছে আর বলছে, কত নিষ্ঠুর আপনি, শয়তানকে হার মানাবেন। হঠাৎ বাইরে থেকে প্রচন্ড কিছু কোপানোর শব্দ হচ্ছে। পূর্ণা ভয় পাচ্ছে, চারিদিকে তাকাচ্ছে। ফেরজাদ বলল, ভয় পেও না, চোখ কিডনি আলাদা করেছি। পূর্ণা শয়তান বলেই চিৎকার করে ওঠে। ফেরজাদের দিকে এক পা এগোতেই চেয়ার নিয়ে পড়ে যায়। ফেরজাদ টেনে উঠায়। পূর্ণা চিৎকার করে বলছে, আমাকে স্পর্শ করবেন না, আপনার নোংরা হাতে ধরবেন না, আমার থেকে দূরে থাকুন। বাধা অবস্থায় তোমার তেজ কমে না বৌমা? ফেরজাদ চেয়ারে বসে গভীর মনোযোগে নেতিবাচক ভাবেই তাকিয়ে আছে পূর্ণার দিকে। পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে উচ্চস্বরে বলল, এমন ভাবে তাকিয়ে আছেন কেন? তাকাবেন না আমার দিকে, শয়তান। তোমাকে অনেক সুন্দর লাগছে, চোখ সরানো যাচ্ছে না। অবিকেল দেখতে তোমার মা নিরুপমার মতো। পূর্ণা তার মায়ের নাম শুনে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মিনিট কয়েক পরে প্রশ্ন করলো, আমার মাকে কি করে চিনেন? ফেরজাদ কণ্ঠে স্বর নরম হয়ে যায়, তার তাকানোর দৃষ্টিভঙ্গি বদলে যায়। চোখ অশ্রু নিয়ে বলল, নিরুপমা আমার তরুণ বয়সের প্রেম, তাকে প্রথম দেখার ভালোবেসে ফেলেছি। পরিচয় গোপন রেখে ফেরজাদ চাকরান্দার হয়ে বিয়ের প্রস্তাব দেই। বিয়ের দিন সে পালিয়ে যায়, আমার জন্য বউ সেজে বিয়ে করে জলিলকে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, তাই আমার মাকে মেরে ফেললেন, বিয়ে করতে পারেন নাই তাই বলে? না, আমি জানতাম না ওইটা তার বাড়ি। আমি গিয়েছিলাম তাকে অপহরণ করতে। পূর্ণা, শুনেছি ওই বাসায় ছোট সুন্দরী মেয়ে আছে, তাকে অপহরণ করতে পারলে অনেক টাকায় বিক্রি করতে পারবো। বেশ কয়েকদিন নজর রেখেছিলাম। সেদিন বাসায় সে একা ছিল। গভীর রাতে ঘরে প্রবেশ করতেই বটি দিয়ে নিরুপা আমার ঘাড়ে আঘাত করে। চোখে স্পষ্ট কিছু দেখতে পারছিলাম না, তার মুখটাও না। দেখেই আমি ছুরি দিয়ে আঘাত করি, সে মাটিতে পড়ে যায়। তারপর দেখি সে আমার নিরুপমা। বুকের ভিতরটা হাহাকার করে উঠে। আশেপাশে তার সুন্দরী মেয়ে ছিল, দেখতে তার মতো, তাই অপহরণ করতে পারিনি। সেই মেয়েকে দেখার জন্য আশাকে আদেশ করলাম জলিলকে বিয়ে করতে। সেদিন থেকে তোমাকে চোখে চোখে রেখেছি। তোমার মাঝে নিরুপমার কে খুঁজে পাই, তাই কৌশলে মাহির নিরুপাকে দেখতে পাই। পূর্ণা কাঁদছে আর ভাবছে, জন্ম থেকেই আমার জীবনে রহস্য ছিল। কেন এত রহস্য? পূর্ণা কয়েক মিনিট চুপ থেকে বলল, আশা মা আপনার হয়ে কাজ করছিল, তাকে কেন মারলেন? সে আমাকে পছন্দ করত, ভালোবাসতো, আর আমি নিরুপমাকে সে তোমাকে মেয়ে ফেলতে চেয়েছিল। পূর্ণা, সহ্য সীমা পেরিয়ে গিয়েছিল, আমার ব্যবসার ঝামেলা শুরু করে দিয়েছিল। আপনি তাকে মারলেন আর কারাগারে গেল মাহি। তোমাকে রাখতে চেয়েছিলাম যাতে শিক্ষা পাও আর এইসব থেকে দূরে থাকো, কিন্তু আমার ছেলেটা আমাকে অন্ধের মতো ভালোবাসে, সেটাই ওর কাল হয়ে দাঁড়ালো। ফেরজাদ করুক সরে। আহ মাহি, আমার ছেলে কলিজার টুকরা। পূর্ণা একটু চুপ থেকে চিন্তিত স্বরে বলল, মাহির প্রতি আপনার এত ভালোবাসা কেন? সে তো
আজমির আর হাসানের মতো আপনার পালিত ছেলে। ফেরজাদ একটু সময় নিয়ে উত্তর দিল, মাহি আমার আপন ছেলে, আমার রক্তের। পূর্ণা চমকে উঠে উচ্চ স্বরে বলল, এটা হতে পারে না, অসম্ভব, আপনি মিথ্যা বলছেন। মিথ্যা না বৌমা, মাহি আর শিরিন এরা দুজন আমার আর আসমার সন্তান। তাহলে সে পালিত ছেলে হিসেবে বড় হলো কেন? আসমা তাকে জন্মের পর সরিয়ে ফেলেছে, আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। তারপর আয়েশের আশ্রমের থেকে বড় হয়। আসমা জানতো সে আমাদের ছেলে, লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে যেত। একদিন ধরা পড়ে যায়, সব স্বীকার করে তারপর মাহিকে নিয়ে আসি। আমি এখন বুঝতে পারছি ফেরজাদ ওস্তাদ, আপনি আম্মাকে ভয় দেখিয়ে চুপ করে রেখেছিলেন। আপনি কেমন বাবা? মায়ের কাছ থেকে সন্তানকে দূরে রেখেছেন, তাকে পরিচয় দিতে দেননি, সন্তানের ঘ্রাণ অনুভব করতে দেননি। ঘৃণা হচ্ছে আপনার উপর। এবার বলুন, আপনার পরিচয় কে কে জানতো? শুধু আসমা। তাহলে মোহন? সে কাল জানতে পেরেছে, আর আমার প্রিয় বৌমা আজকে। আজমির, হাসান, আশা, তারা? ওস্তাদকে কেউ চিনত না। দাঁতের দাঁত চেপে পড়ল, ইবলিশ। মোহন খাবার নিয়ে প্রবেশ করে। ওস্তাদ খেয়ে নিন। আমার বৌমাকেও খাবার দে। পূর্ণা ভাবছে এই সুযোগ হাত ছাড়া করা যাবে না, কৌশলে মুক্ত হওয়ার এখনই সময়। বলল, আমি কিভাবে খাবো? আমার তো হাত বাঁধা। বৌমার বাঁধন খুলে দে। মোহন ভয়ে ভয়ে বলল, ওস্তাদ যদি কিছু করে? ভয় পাওয়ার কিছু নেই, পারবে না। মোহন বাঁধন খুলে দিল। পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মোহন আর চোখে তাকিয়ে দূরে সরে গেল। মুক্ত হয়ে পূর্ণা উঠে দাঁড়ালো, হাতের দিকে তাকালো, লাল হয়ে গেছে, পা ফুলে গেছে। ফেরজাদকে বলল, এখন আমাকে নিয়ে কি করবেন? মেরে ফেলবেন নাকি রহিমার মতো সারা জীবন বন্দি করে রাখবেন? আরো বৌমা, তুমি দেখছি রহিমের কথা ভুল নাই। লোভী এক মহিলা, সে কিন্তু জানতো আমার মায়ের সাথে কি হয়েছে, তারপরও টাকার জন্য চুপ ছিল। আমাকে হুমকি দিয়েছিল, তাকে লাখ টাকা দিলে চুপ থাকবে, যদি না দেই পুলিশকে সব বলে দিবে। তাই তাকে না মেরে কঠিন মৃত্যু দিয়েছি। এখন আমার সাথে কি করবেন সেটা বলুন। আর চোখে পূর্ণা দেখলো টেবিলের উপরে ছড়িয়ে আছে, সেটা নিতে হবে। তাই ফেরজাদকে কথায় ব্যস্ত রাখছে। কথা বলতে বলতে সুযোগ বুঝে ছুরি হাতে নেয়। ফেরজাদ এগিয়ে আসার জন্য পা বাড়ায়। কাছে আসবেন না, ওইখানে দাঁড়ান। ফেরজাদ দাঁড়িয়ে যায়। তার পেছনে একটু দূরেই মোহন। ফেরজাদ ক্ষুব্ধ স্বরে বলল, এই জন্যই তোমাকে বেঁধে রাখা উচিত, তুমি সম্মান পাওয়ার যোগ্য না। কথা শেষ না করতেই মোহন পিছন থেকে ফেরজাদকে ছুরি মারে। পূর্ণা উচ্চস্বরে হেসে বলল, সাবাস মোহন, দেখেছেন ফেরজাদ সাহেব, আপনার বিড়াল আপনাকে মিয়াও বলছে। মোহন ক্ষুব্ধ স্বরে বলল, আমি জমিদার মোহনচন্দ্র রায়, আজমির আর হাসানের চাচা। আমার ভাতিজাদের হত্যা করেছ, বৌদিকে নির্যাতন করেছ, তোকে ছাড়বো না ওস্তাদ। ফেরজাদ ঘুরে কৌশলে মোহনের পেটে ছুরি মারে। মোহন মেঝেতে পড়ে বসে পড়ে। আরেকবার তাকে ছুরি মারতে যায়, তখনই পূর্ণি পিছন থেকে পিঠে ছুরি মারে আর বলে, এইটা আমার মাকে হত্যা করার জন্য। আবার পিঠ থেকে ছুরি বের করে একইভাবে আবারও আঘাত করে বলে, এইটা শিমুল ভাইকে হত্যার করার জন্য। ফেরজাদ দুর্বল হয়ে পড়ছে, শরীর থেকে রক্ত ঝরছে, সাদা পাঞ্জাবি লাল হয়ে গেছে। মোহন এই সুযোগ হাতছাড়া করেনি, আহত অবস্থায় পালিয়ে যায়। পূর্ণা আবারও তার পিঠ থেকে ছুরি বের করে আবারও মারে, কিন্তু পারে না। তার আগেই ফেরজাদ একই কৌশলে পূর্ণার পেটে আঘাত করে। পেট ছুঁয়ে পিঠ দিয়ে ছুরি বের হয়ে যায়। ফেরজাদ কাঁদো কাঁদো স্বরে বলল, আমাকে ক্ষমা করো নিরুপমা, আমি আরো একবার তোমাকে মেরে ফেললাম। বলতে বলতে ছুরি টান দিয়ে বের করে। ব্যথায় আর্তনাদ করে উঠে পূর্ণা কাঁপা কাঁপা গলায় বলল, মাহি আপনাকে ছাড়বে না, মেরে ফেলবে। ফেরজাদ উচ্চস্বরে হাসতে হাসতে বলল, তোমার কি মনে হয় পূর্ণা তুমি বন্দি আছো, মাহি সেটা জানে না? আমার উত্তরস্বরী মাহি, মাহি এই সাম্রাজ্যের মালিক ও আসল ওস্তাদ।
পূর্ণা বড় বড় নিঃশ্বাস ছাড়ছে। এ কি শুনলো? তার ভালোবাসা বিশ্বস্ত সঙ্গী মাহি বিন চৌধুরী তাহলে আসল ওস্তাদ? পূর্ণা শক্তি হারিয়ে মেঝেতে পড়ে গেল। মুখে উচ্চারণ করলো শেষ কথা। সে বলেছিল পৃথিবীতে এমন কোনো অস্ত্র নেই ভালোবাসাকে হত্যা করতে পারে। আমি বলছি রয়েছে বিশ্বাসঘাতকতা। ক্ষমা করো পৃথিবী, আমি তাকে ঘৃণা করতে পারিনি। যার বুকে আমার প্রশান্তি তাকে কি করে ঘৃণা করি? তাকে বলে দিও ছুরি আমাকে হত্যা করতে পারেনি। তার দেয়া বিশ্বাসঘাতকতা আমাকে চূর্ণ বিচূর্ণ করে নিষ্ঠুর মৃত্যু দিয়েছে। বাতাসে ভেসে আসছে জলিলের কণ্ঠস্বর, বলছে, আমার মায়াবী চোখের মেয়ে, চলে এসো এই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে, আমরা তোমার অপেক্ষায়। পূর্ণা মিনমিন স্বরে বলল। বলতে বলতেই নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, শরীর থেকে বেরিয়ে যায় আত্মা। নিস্তেজ দেহটা পড়ে রইল, শরীরের ধূসর শাড়ি লাল হয়ে গেল। এই নিষ্ঠুর রক্তাক্তের খেলায় বলি হল পূর্ণা। সূর্য ডুবে সন্ধ্যা নেমেছে, চারিদিক অমাবস্যা রাতের মতো অন্ধকার। আলোকিত চাঁদটা হারিয়ে গেছে কোহিনী, আর কখনো সেখানে থেকে উদয় হবে না। হাসপাতালের বেডে আহত অবস্থায় শুয়ে আছে ফেরজাদ। পাশে বসে আসমা আর চোখে বারবার তাকাচ্ছে ফেরজাদের দিকে। সব সময়কার মতোই সে এখনো নিরুপায়। ছেলে মাহির জন্য সবকিছু সহ্য করতে হচ্ছে। নিজের সকল অত্যাচার সহ্য করতে পারবে, কিন্তু সন্তানের কোনো আঘাত কি তার মা সহ্য করতে পারে? পূর্ণার দেহটা মর্গে পড়ে আছে। সকাল হলেই তাকে দাফন করা হবে। মর্গের বাইরে বসে আছে আয়েশে, তার সহকারী নূর আর অফিসার রুবেল। আয়েশ কাঁদতেই প্রায় অসুস্থ হয়ে পড়েছে সে কাঁদতে কাঁদতে। এতজনকে সে হারিয়েছে, সহ্য করে নিয়ে গিয়ে গেছে, কিন্তু পূর্ণার সুখ কিভাবে সহ্য করবে? মাহিকে শত চেষ্টার পরও আটকানো যায় নাই। মর্গের ভিতরেই চলে গেছে। দুই হাত পূর্ণার পা দুটো শক্ত করে ধরে মাথা রেখে বসে আছে। পাগলের মতো আচরণ করছে, অস্বাভাবিক হয়ে গেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ফিরজাদ বলছে পূর্ণা ও মোহন একসাথে শিশু পাচার চক্রে কাজ করছিল। পূর্ণা এই চক্রের নেতা ওস্তাদ। তাদের দুইজনকে একসাথে দুর্গে ঢুকতে দেখে সন্দেহ হয়, তাই সে নিজেই প্রবেশ করেছে। মোহনের সাথে টাকা নিয়ে ঝামেলা হয়েছিল, তাই মোহন পূর্ণাকে হত্যা করে। ফেরজাদ তখন বাধা দিতে এলে মোহন তাকে এলোপাথারি ছুরি আঘাত করে পালিয়ে যায়। আসমা সব জানে, তার মিথ্যেগুলো জেনেও চুপ করে আছে, দাঁতের দাঁত চেপে সহ্য করছে। সবাই সন্দেহ করছে সে মিথ্যে বলছে। পূর্ণা কখনো অন্যায় করেনি, সে শিশু পাচারকারীও হতেই পারে না, তাকে ফাঁসানো হয়েছে। মাহি খানিকক্ষণ পূর্ণার পায়ের উপরে মাথা রেখে বসে থেকে ধীরে ধীরে চোখ তুলে পূর্ণার মাথার কাছে গিয়ে বসল। মিনিট কয়েক স্থিরভাবে তাকিয়ে থেকে বলল, আমার প্রিয়তমা মায়াবী চোখের পূর্ণাময়ী, ঘুমালে তোমাকে একদম বাচ্চাদের মতো নিষ্পাপ লাগে। মাহি কপালে চুমন করে বলল, এই আমার প্রিয়তমা, একটু তাকাও আমার দিকে। শোনো না পূর্ণাময়ী, প্রিয়তমার চোখের দিকে তাকিয়ে পুরো একটা উপন্যাস লেখা যায়। আমিও লিখতে চাই, একবার তাকাও না আমার দিকে। তোমাকে সারাক্ষণ তাকিয়ে থাকতে হবে না, শুধু কয়েক সেকেন্ড তাকিও, তাহলেই হবে। এই উপন্যাসের নাম দিব মায়াবী চোখের প্রিয়তমা। মাহি কথা শেষ করে আবার কয়েক মিনিট তাকিয়ে থেকে বলল, কথা বলবে না আমার সাথে? এত রাগ? তুমি সব সময় রাগ করলে আমার সাথে কথা বলো না, এটা অন্যায় পূর্ণাময়ী। স্বামীকে কষ্ট দিচ্ছ, তোমার পাপ হবে। তোতা পাখির মতো তোমার কণ্ঠস্বর না শুনে আমি কিভাবে থাকবো? পূর্ণার হাত ধরে চুমু দিয়ে বলল, এই পূর্ণাময়ী, চলো আমরা আমাদের ভালোবাসার ঘরে যাই। পূর্ণাহির প্রেম আমি নিজে হাতে বানিয়েছি, তুমি যেমন করে বলেছো ঠিক তেমন। চলো আমরা দেখে আসি। মাহি এবার একটু থেমে ক্ষুব্ধ স্বরে বলল, এবার কিন্তু রাগ হচ্ছে, তুমি কেন উঠছো না? আমার কথা কি শুনতে পারছো না? মাহির ক্ষুব্ধ কণ্ঠস্বর শুনে দৌড়ে আসে রুবেল। মাহি একা একা কথা বলছে, এই দৃশ্য সহ্য করার মতো নয়। রুবেল মাহিকে বলল, চলো আমরা একটু বাহিরে যাই। যাবো না, ওকে আমার সাথে কথা বলতে হবে। পূর্ণাকে একা থাকতে দাও, চলো আমরা একটু বাহিরে যাই। মাহিকে জোর করে নিয়ে যায় রুবেল। বিপদের সময় ফুরায় না। এই অন্ধকার অমাবস্যার রাত শেষ হচ্ছে না, মানে হচ্ছেই না। এক রাত 365 দিনের সমান। ছোট্ট মিহির আয়েশের কোলেই মাথা রেখে ঘুমাচ্ছে। সকাল থেকেই সারাক্ষণ মাকে খুঁজছে,
আসমাকে বলছিল মায়ের জন্য তার বুকের ভিতরে কেমন জানি লাগছে। হয়তো মায়ের চলে যাওয়াটা অনুভব করতে পেরেছিল। সে কি বুঝতে পারছে তার মা পৃথিবীতে নেই? আয়েশ কাঁদো কাঁদো স্বরে বলছে, সকাল হলেই পূর্ণাকে দাফন করতে হবে। তার মিষ্টি হাসিটা আর কখনো দেখবো না। আর কখনো আমাকে খালা বলে ডাকবে না। আমার সাথে অভিমান করবে না। বলতে বলতে উচ্চস্বরে কাঁদতে থাকলো। রুবেল দ্রুত মিহিরকে কোলে নিয়ে দূরে সরে দাঁড়ায়। ফেরজাদ বেডে শুয়ে আছে। আসমা মিনমিনে স্বরে বলছে, কেন এটা করলেন? পূর্ণাকে কি বাঁচিয়ে রাখা যেত না? নিষ্পাপ মেয়েটাকে কি করে মারতে পারলেন? ফেরজাদ অবাক হয়ে তাকিয়ে বলছে, কি করলাম? এমনভাবে বলছে মনে হচ্ছে হত্যা করা তার নিত্যদিনের কাজ। ধমকের স্বরে বলল, আসমা চুপ থাকো। এতদিন যেভাবে ছিলে একটু থেমে। আমার বৌমা অনেক কষ্ট পেয়ে মারা গেল। মৃত্যুর আগে তার হৃদয়টা শূন্য বিচ্ছন্ন হয়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করেছেন তার সাথে বলুন? কি করবো আসমা? শুধু বলেছে আমার উত্তরসূরি মাহি, সে আসল ওস্তাদ। পুনা কি বলে মারা গেল যেন? সে বলেছিল পৃথিবীতে এমন অস্ত্র নেই ভালোবাসাকে হত্যা করতে পারে। আমি বলেছি রয়েছে বিশ্বাসঘাতকতা। ক্ষমা করো পৃথিবী, আমি তাকে ঘৃণা করতে পারিনি। যার বুকে আমার প্রশান্তি তাকে কি করে ঘৃণা করি? আমাকে হত্যা করতে পারিনি। তার দেওয়া বিশ্বাসঘাতকতা আমাকে চূর্ণ বিচ্ছন্ন করে নিষ্ঠুর মৃত্যু দিয়েছে। আসমার চোখ অশ্রু। মিনিট কয়েক চুপ থেকে ক্ষুব্ধ হয়ে ফিরজাদের গলা চেপে ধরে বলল, আমি তোকে মেরে ফেলবো। কি করেছিস তুই শয়তান নিষ্ঠুর? কিভাবে এই মিথ্যা বলতে পারলি? আসমাকে পেটে আঘাত করলো। ছিটকে দূরে গিয়ে পড়ল। ফিরজাদ বলল, তোমারও বৌমার কাছে যাবার শখ জেগেছে। ছেলে আর নাতির কথা ভুলে যেও না। ওদের দেখার কেউ নেই। আর স্বামীর সাথে তুই তোকারি করছো, তোমার পাপ হবে আসমা। আপনি মাহিকে এনে মিথ্যা বলেছেন। মাহি নিষ্পাপ ও ওস্তাদ না। সেটা তো তুমি আর আমি জানি। পূর্ণার কাছে মাহি ওস্তাদ আর পুরো দেশের কাছে পূর্ণা। খেলাটা কেমন লেগেছে আসমা? আপনি একটা নিকৃষ্ট খুনি। শয়তানও আপনার কাছে মাথা নত করবে। আপনার মৃত্যু অনেক ভয়ঙ্কর হবে। ফিরজাদ ধমক দিয়ে, হয়েছে আসমা, চুপ থাকো। অভিশপ্ত রাত কেটে সকাল হয়েছে, কিন্তু সূর্যের দেখা নেই। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। যে কোনো সময় বৃষ্টি নামবে। ফিরজাদ কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। অন্যদিকে পূর্ণার শেষ যাত্রা দাফন করা হবে মাহির তৈরি করা সেই ভালোবাসার ঘরের পাশে। জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। মাহি কবরের পাশে বসে আছে। কেউ তাকে উঠাতে পারছে না। নিজের হাতে তার প্রিয়তমাকে কবরে রেখেছে। কবরের উপরে হাত রেখে ধীর কণ্ঠে বলছে, হে আমার প্রিয়তমা, আমার ভালোবাসা, তুমি কোন গহীনে হারিয়ে গেলে? তুমি হিনা প্রতিটি মুহূর্ত আষাঢ়ের মেঘের মতো অন্ধকার। তোমার ওই মায়াবী চোখ আমার প্রশান্তি। কি করে আমি আর শান্ত থাকি? তোমার পাগলামি রাগ ছিল আমার মুখের হাসি। সেই হাসি চিরতরে কেড়ে নিলে। হে আল্লাহ, পূর্ণাময়ী হীনে জীবন আমি চাই না। আমাকেও আমার ভালোবাসার কাছে নিয়ে চলো। রুবেল পাশে দাঁড়িয়ে আছে। একজন পুলিশ আসে, তার হাতে খবরের পত্রিকা। সেখানে লেখা আছে আইনজীবী পূর্ণা শিশু পাচারকারী নেতা ওস্তাদ ছিল। তার সহকারী ছুরি আঘাতে নিহত হয়েছে। সহকারী মোহন পালাতক। রুবেল রাগান্বিত হয়ে পত্রিকা ছুঁড়ে ফেলে দেয়। বলে, এর শেষ দেখেই ছাড়বো। পুরোনা বেটা, আপনি একা কেন গেলেন? যদি আপনার জায়গায় আমি থাকতাম। ভাই ক্লান্ত শরীর নিয়ে নিজের ঘরে দরজায় দাঁড়ালো। পূর্ণা তাকে দেখে প্রতিদিনের মতোই হাসি মুখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। মাহি কপালে চুম্বন করে বলল, ক্ষমা করো প্রিয়তমা, আজকে একটু দেরি হয়ে গেল। পূর্ণা হাত টেনে ভেতরে নিয়ে যায়। হাতের ঘড়ি খুলে টেবিলে রাখার সময় মাহি দেখে পূর্ণার লেখা একটা চিঠি। পিছনে ঘুরে হেসে হেসে বলছে, হ্যাঁ রে পূর্ণাময়ী, তুমি আমার জন্য চিঠি লিখেছ? দেখি তুমি কেমন লিখতে পারো। মাহি পড়া শুরু করলো। প্রিয়, আমার প্রাণ প্রিয় স্বামী, আমার সহযোদ্ধা, আমার ভালোবাসা বেঁচে থাকার শক্তি, তোমার বুকে আমার প্রশান্তি। আমাকে ভালোবাসতে শিখিয়েছ, নতুন করে অনুভূতি জাগিয়েছ। হে ভালোবাসা আমার, তোমাকে ছাড়া এ জীবন বৃথা। তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। ভালোবাসা শুধু ভালোবাসা নয়, দুটি হৃদয়ের একটি আত্মা।
হে ভালোবাসা, আমার 7টি বছর তোমার সাথে কাটিয়েছি, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড তোমাকে নতুন করে পেয়েছি। আমি পরিপূর্ণ তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি, বিশ্বস্ত হাত পেয়েছি। আমার ভালোবাসা তুমি, তুমি ছাড়া আমি অপূর্ণ। তোমাকে হারানোর বিরহ যেন আমার সহ্য করতে না হয়। প্রতিটি মুহূর্তে খোদার কাছে চাওয়া, এই পৃথিবী থেকে আমার স্বামীর আগে যেন আমার বিদায় হয়। হে আমার ভালোবাসা, 7 জন্মের সঙ্গী হিসেবে তোমাকে চাই। আকাশ বাতাস চাঁদ তারা যেমন সত্যি, তেমনি তোমার প্রতি আমার ভালোবাসা সত্যি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তোমাকে অনেক ভালোবাসি মাহিবিন চৌধুরী। ইতি তোমার প্রিয়তমা পূর্ণাময়ী। মাহি চিঠি পড়ে। পূর্ণাময়ী বলে তাকায়, দেখতে পায় পুরো ঘরে সে ছাড়া আর কেউ নেই। মনে পড়ে পূর্ণাময়ী আর কখনোই আসবে না। ক্লান্ত হয়ে বাসায় আসলে তাকে জড়িয়ে ধরে প্রশান্তি দেবে না। বাসা থেকে বের হলে তার পথের দিকে তাকিয়ে থাকবে না। মাহি চিঠিটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতেই বসে পড়ল। আসমা দরজার আড়াল থেকে ছেলেকে দেখছে। শাড়ির আঁচলে মুখ লুকিয়ে সে কাঁদছে। ছেলের এই অবস্থার জন্য নিজেকে দায়ী করছে। এক দীর্ঘশ্বাস ছেড়ে আসমা একা একাই বলছে, আর এইভাবে চলতে পারে না, এবার সব শেষ হবে। মাহির সময় হয়েছে সত্যিটা জানার। আসমা দ্রুত পায়ে নিজের ঘরে চলে যায়। ফেরজাদ আসমার সামনে পড়তে চমকে ওঠে। আসমার 2 গাল চেপে ধরে বলল, এত উত্তেজিত হচ্ছ কেন? আবার কি ফোন দিয়ে আটকাছো? আসমা কাঁপা কাঁপা গলায় বলল, কিছু না, মাহি কাঁদছে তাই নিজেকে সামলাতে পারিনি। ফেরজাদ কয়েক সেকেন্ড তীব্র চোখে তাকিয়ে বলল, আমি আসছি। কোথায় যাচ্ছেন এই শরীর নিয়ে? ফেরজাদ ঘুরে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমার জায়গা যেইখানে। ফেরজাদ চলে যায়। আসমাও নিজের ঘরে চলে যায়। 8 ঘন্টা পর মাহি আসমার কাছে আসে। দরজা বন্ধ দেখে বাহিরে দাঁড়িয়ে আম্মা আম্মা বলে ডাকতে থাকে। বেশ কয়েকবার ডাকে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে। আসমা গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলছে। মাহি আম্মা বলে চিৎকার করে। ঝুলন্ত পা পেঁচিয়ে ধরে বলল, আম্মা আপনি কি করলেন? আপনারা সবাই স্বার্থপর হয়ে গেছেন। মাহি বিছানার উপর একটা চিঠি ও ছোট বাচ্চার জামা দেখতে পায়। চিঠি হাতে নেয়। প্রিয় ছেলে আমার, আমার নক্ষত্র, আমার পৃথিবী, আমার কলিজা, প্রথমে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অপরাধী। এমন পাপ করেছি যার কোনো ক্ষমা হয় না। তারপরও তোমার কাছে আমি ক্ষমা চাইবো বাবা। আমার ছেলে আজ তোমার মায়ের পরিচয় জানবে, সাথে তোমার জীবনের রহস্য। আমি জমিদার কৃষ্ণমহলের স্ত্রী অন্নপূর্ণা দেবী। এক কালো রাতে আমার চোখের সামনে জমিদারকে হত্যা করা হয়। সেই হত্যাকারী আমাকে নির্মমভাবে অত্যাচার করে। স্বামীর খুনির কাছে ধর্ষণের শিকার হই। বাধ্য হয়ে তাকে বিয়ে করি। খুনি আমাকে নতুন পরিচয় দেয় আসমা। নিজেকে অসংখ্যবার শেষ করে দিতে চেয়েছি, এই পাপ থেকে মুক্ত হতে চেয়েছি, কিন্তু পারিনি। তুমি আমার গর্ভে ছিলে। যদি নিজেকে শেষ করতাম তাহলে তুমিও শেষ হয়ে যেতে। একটা নিষ্পাপ প্রাণকে মারতে পারিনি। তার অধিকার আছে এই পৃথিবীর আলো দেখার। যেদিন তুমি পৃথিবীতে আসলে সেদিন আমার কোলজুড়ে 2টা চাঁদ ছিল। তুমি আর শিরিন, তোমরা যমজ। সকল দুঃখ ভুলে গিয়েছিলাম তোমাদের পেয়ে। নতুন করে বাঁচার শক্তি পেয়েছি। অন্যদিকে ভয় ছিল এইখানে থাকলে তুমিও পাপের রাজ্যের বাসিন্দা হয়ে যাবে, তাই তোমাকে দূরে সরিয়ে দেই। আশ্রমে অনাথ হিসেবে রেখে আসি, আর সবাই জানলো আমার মেয়ে হয়েছে। একমাত্র আয়শা জানতো তুমি আমার সন্তান। তবে এই মিথ্যা বেশি দিন টিকেনি। তোমাকে লুকিয়ে দেখতে যেতাম, একদিন ধরা পড়ে যাই, সব সত্যি বেরিয়ে আসে। শাস্তি দেওয়া হয়, সারা জীবন তোমাকে ছাড়া বাঁচতে হবে। আমার চোখের সামনেই তুমি বড় হতে লাগলে। তোমাকে আদর করতে পারিনি, ঘ্রাণ অনুভব করতে পারিনি। মায়ের জন্য যখন আর্তনাদ করেছ তখন জড়িয়ে ধরে বলতে পারিনি আমি তোমার মা। তোমার অজান্তেই আমাকে আম্মা বলে ডাকতে, আমি তাতেই শান্তি অনুভব করতাম। আমার ছেলে এতদিন তুমি যাকে মামা বলে ডেকেছ সেই তোমার আসল পিতা। বহুরূপী সে, শিশু পাচারকারী তোমার মায়ের ধর্ষক। নিরুপমা, শিমুল, আলী, আজমির আর তোমার প্রিয়তমা স্ত্রীর হত্যাকারী। তাকে ছেড়ে দিও না, তার পাপের রাজত্ব ধ্বংস করে দাও। এত বছর আমিও তার পাপ লুকিয়ে রেখেছি, তাই আমিও অপরাধী। একজন পাপী হয়ে তোমার চোখের দিকে কিভাবে তাকাবো? আমাকে ক্ষমা করো।
এই ছোট্ট জামাটা তোমার মায়ের স্মৃতি তোমাকে দিতে পারিনি। এই জামাটা উপহার দিলাম, মায়ের স্মৃতি হিসেবে রেখে দিও। ইতি তোমার ব্যর্থ মা। মাহি চোখ লাল বর্ণ ধারণ করেছে, ক্ষুব্ধ স্বরে বলছে। ফেরজাদ! মাহি নিজের ঘরে যায়, একটা ছুরি হাতে নেয়। যে ছুরিটা দিয়ে পূর্ণাকে হত্যা করা হয়েছে। মাহি দুর্গের সেই সংরক্ষিত ঘরে প্রবেশ করে। চারিদিকে কাচের ভেতরে বাচ্চাদের মাথার খুলি, চোখ। মনে মনে ভাবছে এ কোন নরপিশাচের রাজ্যে এসেছে। ফেরজাদ পেছন থেকে মাহিকে দেখে হতভম্ব হয়ে যায়। মিনমিনি স্বরে বলল, মাহি। মাহি তীব্র চোখে তাকিয়ে থেকে বলল, আমাকে আপনার সাম্রাজ্যে স্বাগতম জানাবেন না? ফেরজাদ মাহির হাত টেনে বলল, মাহি চলো আমরা বাসায় ফিরে যাই। বাসায় কার কাছে ফিরবেন? তোমার আম্মা। সে নিজেকে শাস্তি দিয়েছে। ফেরজাদের চোখ কপালে, কাঁদো কাঁদো স্বরে বলল, আসমা নেই। মাহির হাত ছেড়ে দেয় ফেরজাদ, দু কদম পিছিয়ে যায়। ফেরজাদের চোখের দিকে তাকিয়ে, কি ধাক্কা খেলেন? আসুন ওস্তাদ, আমরা বসে কথা বলি, আপনার ইতিহাস শুনি। ফেরজাদ ভয়ে ভয়ে বলছে, মাহি তুমি সব জানো তাহলে? আপনি ভয় পাচ্ছেন কেন? এই প্রথম আপনার চোখে ভয় দেখছি। আপনি আমাকে অনেক আদরে রাখতেন কেন? প্রতিটি মানুষের দুর্বলতা থাকে, যেমন তার দুর্বলতা পূর্ণা তার জন্য পুরো পৃথিবী উল্টাপাল্টা করে দিতে পারে, ঠিক তেমনই আমার দুর্বলতা তুমি বাবা। সেজন্য কি ছেলের দুর্বলতাকে পৃথিবী থেকে সরিয়ে দিলেন? ফেরজাদ কাঁদতে কাঁদতে বলল, আমি চাইনি এমন হোক, আমি পূর্ণাকে মারতে চাইনি, হয়ে গেছে। মাহিকে বুকে জড়িয়ে নিয়ে ফেরজাদ কাঁদতে কাঁদতে বলল, যা হয়েছে চলো ভুলে যাই, আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি তোমার জন্য এই পাপের রাজ্যতে ছেড়ে দিব, আমরা একসাথে থাকবো। তুমি মাহির আর আমি তোমাকে আবার বিয়ে করব। ফেরজাদকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় মাহি, ক্ষুব্ধ স্বরে বলল, আপনি কি বলছেন এইসব? আমার বিয়ে হয়েছে, আবার স্ত্রী আছে পূর্ণাময়ী। আমার জীবনে আর কোনো নারী আসবে না। আর ক্ষমা, এতগুলো লাশের উপর দিয়ে কোনো সমঝোতা হবে না। আপনাকে আমি নিজ হাতে শাস্তি দেব। ফেরজাদ কাঁদো কাঁদো স্বরে বলল, তুমি পাবে না, কারণ আমি তোমার বাবা। আমি আপনার সব পাপ ক্ষমা করে দিয়েছি, তবে একটা ছাড়া। কি সেটা? আপনার শেষ ইচ্ছে জানতে চাই। আমি কখনো তোমার মুখ থেকে বাবা ডাক শুনিনি, এবার বাবা ডাকবে? মাহি কয়েক মিনিট চুপ থেকে ধীরে ধীরে বলল, আপনি বললেন আমার দুর্বলতা পূর্ণাময়ী, তার জন্য আমি সব করতে পারি। ঠিক বলেছেন। মাহি শক্ত করে ছুরিটা ধরে, শরীরের সমস্ত শক্তি দিয়ে ফেরজাদের গলায় আঘাত করে বলল, আমি আমার বাবাকে না, আমার পূর্ণাময়ীর খুনিকে শাস্তি দিলাম বাবা। ফেরজাদ দু হাতে গলা চেপে ধরেছে, পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে, আস্তে আস্তে মেঝেতেই পড়ে গেল। মাহিও তার পাশে বসে অশ্রুসিক্ত নয়নে মধুর স্বরে বলল, বাবা। মাহির দিকে তাকিয়ে মৃদু হেসে চোখ বন্ধ করলো ফেরজাদ। তার শরীরটা কয়েক মিনিট খিঁচুনি হলো, দেহ থেকে আত্মা বেরিয়ে গেল, নিথর দেহটা পড়ে রইল। অফিসার রুবেল এসে আসমার দেহ উদ্ধার করে, তারপরে দুর্গে যায়। কাল দুর্গের ভেতরে বন্দি থাকা বাচ্চারা দরজা খোলা পেয়ে কৌশলে বের হয়ে পুলিশকে সব জানায়। তারপরে রুবেল পূর্ণা ও ফেরজাদকে উদ্ধার করে। ফেরজাদ এইখানে আছে বুঝতে পেরে রুবেল তাই চলে যায়। মাহি তার নিহত বাবার পাশে বসে স্থির হয়ে তাকিয়ে আছে। রুবেল এসে বলল, মাহি কি করছেন আপনি? আমাকে গ্রেফতার করুন অফিসার। রুবেল কাঁদো কাঁদো স্বরে বলল, আমি পারবো না, আপনি পালিয়ে যান, অন্য কেউ আসার আগে জলদি পালিয়ে যান। পালিয়ে কোথায় যাব? আমার পূর্ণাময়ী যে এইখানে। আপনাকে যেতে হবে, আমি আপনাকে গ্রেফতার করতে পারবো না। আমি পালাবো না অফিসার, আমি আমার বাবাকে হত্যা করেছি, আমায় ফাঁসি দিন। রুবেল ক্ষুব্ধ স্বরে বলল, আপনি কি আমার ছেলের পাশে থাকতে চান না? আপনি ছাড়া মিহিরের কেউই নেই, এই অনুরোধ করছি, নিষ্পাপ বাচ্চাটাকে একা করে দিবেন না, আপনি এখান থেকে চলে যান। রুবেলের অনেক জোরাজুরিতে মাহি চলে গেল। মাহি চোখ খুলে অতীত থেকে ফিরে চোখে অশ্রু, উপস্থিত সবার চোখেই অশ্রু। ইন্সপেক্টর হৃদয় মৃদু শব্দ তুলে কাঁদছে। ইন্সপেক্টর রাফি প্রশ্ন করল, আপনি একজন অপরাধীর জন্য কাঁদছেন? এই প্রথম কাউকে রিমান্ড দেওয়ার জন্য আমার কষ্ট হচ্ছে স্যার। আপনার চোখে অশ্রু কেন স্যার?
যদি বিবেক ও শিক্ষার দিক দিয়ে চিন্তা করি তাহলে মাহি বিন চৌধুরী নির্দোষ। সে অন্যায় প্রতিবাদ করেছে, দোষীকে শাস্তি দিয়েছে। আর যদি আইনের দিক দিয়ে ভাবি তাহলে সে দোষী। অন্যায়কারীকে শাস্তি দিতে পারে না, সে এই অধিকার শুধু আইনের রয়েছে। আমি এই জন্য চাকরি থেকে পদত্যাগ করেছি, নিজের বিবেককে বেছে নিয়েছি। আরিফ প্রশ্ন করলো, তারপর কি হয়েছিল? রুবেল স্যার, মাহি এখানে এই শহরে কিভাবে আসলো? একজনকে খুন করছে? রুবেল একটু শ্বাস নিয়ে বলল, তারপর থেকে পূর্ণার কবরের পাশে থাকতে শুরু করে। আস্তে আস্তে তার আচরণ পরিবর্তন হয়ে যায়। একা একা কথা বলতো, পূর্ণাকে নিয়ে কল্পনার জগতে ছিল। একসাথে থাকতো, ঘুরতো, নদীর পাড়ে বসে জ্যোৎস্না উপভোগ করত। এমন করে চলে যায় 1টা বছর। পূর্ণাকে হারিয়ে দিশেহারা হয়ে যায় আয়েশ আপা। অসুস্থ হয়ে বিদায় নিল পৃথিবী থেকে। মিহির আশ্রমে একা হয়ে পড়ে। আমি মিহিরকে নিয়ে চলে আসি অন্য শহরে। ইন্সপেক্টর, আমি এইটুকু 100% নিশ্চিত হয়ে বলতে পারি, মাহি কোনো নির্দোষ মানুষকে আঘাতও করবে না। যাকে হত্যা করেছে তার পরিচয় জানতে পারি? আমরাও জানি না, তার পরিচয় খুঁজতেছি। আপনি তাকে দেখুন, শান্তিনগরে কেউ হলে চিনতে পারবেন। ঠিক আছে, চলুন। সবাই মর্গে গেল। লাশটা দেখে রুবেলের চোখ কপালে। এ তো মোহন, বলেছিলাম মাহি নির্দোষ, কাউকে মারবে না। সবাই সবার দিকে এক পলক তাকালো। কি বলবে ভেবে পাচ্ছে না। তারা রুবেলের মতো বিবেকের তাড়নায় পড়েছে। আগামীকাল মাহিকে কোর্টে নেওয়া হবে, ফাঁসির আদেশ হবে। যদি মাহিকে ছেড়ে দেয় তাহলে তাদের শাস্তি পেতে হবে, চাকরিচ্যুত হতে হবে। মাহিকে ছেড়ে না দিলে ফাঁসি হবে। বিবেক নয়, আদেশ। একটা বেছে নিতে হবে। চিন্তায় পড়ে যায় কি করবে। খানিকক্ষণ ভাবনার পরে সিদ্ধান্ত নেয় মাহিকে মুক্তি দেবে। রুবেল প্রশ্ন করলো, জেল থেকে আসামি পালিয়ে যাওয়ার জন্য আপনাদের শাস্তি হবে? ইন্সপেক্টর রাফি উচ্চ স্বরে বলল, আমরা প্রস্তুত, যেই শাস্তি হোক মাথা পেতে নেব। কারাগারে গিয়ে মাহিকে কালো কাপড়ে চোখ বেঁধে দেয়, হাত রশি দিয়ে বাঁধে। তাকে নিয়ে ইন্সপেক্টররা বেরিয়ে পড়ে এক মিশনে। মিহিরকে নিয়ে রুবেল আলাদা যায়। আগে মিহিরকে বাসায় রেখে আসবে, তারপরে তাদের সাথে যুক্ত হবে। ঘণ্টাখানিক পরে গাড়ি থামে। পূর্ণা, মাহির ভালোবাসার ঘর, পূর্ণাহির প্রেম সেখানে। ধরে নামানো হয় মাহিকে। চোখ বাঁধা অবস্থায় মাহি প্রশ্ন করে, আমাকে কোথায় নিয়ে আসলেন? রাফি হাতের বাঁধন খুলে চোখের কাপড় সরিয়ে দিয়ে বলল, আপনার ঠিকানায়, আপনার ভালোবাসা, প্রিয়তমা, মায়াবী চোখের পূর্ণর কাছে। মাহি মৃদু হেসে এক দৌড়ে চলে যায় পূর্ণার কবরের কাছে। মাহি বসে আছে। হঠাৎ পূর্ণার কণ্ঠস্বর ভেসে আসে, এতদিন কোথায় ছিলে? কতদিন দেখি না তোমায়। মাহি নরম স্বরে উত্তর দিল, 7 দিন দূরে ছিলাম মাত্র। এই 7 দিন আমার কাছে 1700 প্রহরের সমান। বলতে বলতে গুটি গুটি পায়ে এগিয়ে আসে পূর্ণা। সাদা শাড়ি, মেঘে বরণ কেশ, বাতাসে উড়ছে। মাহি ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। পাশে বসে মাহির কাঁধে মাথা রাখে। মাহি ফিসফিস করে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে আমার মায়াবী চোখের পূর্ণাময়ী। দূর থেকে হৃদয় লক্ষ্য করলো মাহি একা একাই কথা বলছে, হাত নাড়িয়ে অঙ্গভঙ্গি দিচ্ছে। মনে হচ্ছে পাশে কেউ রয়েছে। আরিফ ভয়ে ভয়ে বলল, স্যার জলদি চলুন এখান থেকে। বক্রের পাশে থাকা মাহির পক্ষেই সম্ভব। পেছন থেকে রুবেল এসে বলল, আপনারা ভয় পাচ্ছেন? সবাই ভয়ে চমকে ওঠে। রাফি বলল, আরে এমন ভাবে কেউ আসে? কলিজা কেঁপে উঠেছি। মাহি একা একা কথা বলছি। একা একা না, তার পূর্ণময়ীর সাথে কথা বলছে। এটা কিভাবে সম্ভব? কল্পনার জগতে সম্ভব। বাস্তবতা থেকে কল্পনার জগৎ সুন্দর। সেখানে ভালোবাসা পাবেন, সুখ পাবেন, শান্তি পাবেন। থাকবে না হারানোর ভয়, স্বার্থপরতা, বিশ্বাসঘাতকতা। কয়েক মিনিট নিস্তব্ধ থেকে রাফি বলল, আমাদের এখন যেতে হবে। আপনাদের সবকিছু এখন কঠিন হবে। যেই পরিস্থিতি হোক আমরা হাসি মুখে মেনে নেব, আমাদের জন্য চিন্তা করবেন না। বিদায় নিয়ে আরিফ রাফি গাড়িতে উঠে গেল। হৃদয় দূর থেকে পূর্ণার কবরের দিকে তাকিয়ে মিনমিন স্বরে বলছে, আপনাকে দেখা সৌভাগ্য হয়নি পূর্ণা, তবে এইটা বলতে পারি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান নারী আপনি। গাড়িতে উঠে চলে যায় তারা। ওদিকে মাহি একা একাই হাসছে, কথা বলছে। 7 দিন পর
বাহিরে ঝুম বৃষ্টি। বারান্দায় বসে ডায়েরির পাতায় লিখছে রুবেল। আজ লিখছি এক রহস্যময় প্রেম কাহিনীর শেষটা। এই গল্পের শেষটা করুণ ছিল, যা সবাইকে অশ্রু জড়িয়েছে, অবাক করেছে, ভালোবাসার অনুভূতি জাগিয়েছে, আমাদের শিক্ষা দিয়েছে ভালোবাসলে হৃদয় থেকে, আত্মার গভীর থেকে ভালোবাসতে হয়। যদি লাইলি, মজনু, শিরি, ফরাদ বেঁচে থাকতো, তাহলে তাদের প্রশ্ন করতাম, এই ভালোবাসার রহস্য কি? যারা ভালোবেসে অমর হয়ে আছে তারা কি উত্তরটা জানে? নিঃশংস, রহস্যময়, বিশ্বাসঘাতকতা, হারানোর বেদনা আর রক্তাক্ত ভালোবাসার গল্পটি এখানেই শেষ। সব রহস্য উন্মোচন হয়েছে। পূর্ণা আর মাহির প্রেম কাহিনী সবার মুখে মুখে। ফিরজাদের মতো মুখোশধারী তার নৃশংসতার জন্য তার কবরে লোকে থুতু ফেলে। অন্যদিকে ইন্সপেক্টররা প্রমাণ করেছে বিবেকের উপরে কোনো কিছুই নেই। তাদেরই মহত্বের জন্য শাস্তি পেতে হয়েছে, চাকরিচ্যুত হতে হয়েছে। মাহিকে পলাতক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু এত অপূর্ণতার মাঝেও পূর্ণতা পেয়েছে ডক্টর রিদম আর তিশার ভালোবাসা। হারানোর বেদনা রিদম বুঝে, তাই তিশাকে সেই ব্যথা অনুভব করতে দেয়নি। বিয়ে করেছে। তাদের ঘরে ছোট্ট এক শিশু কন্যা রয়েছে, যার নাম রেখেছে পূর্ণা। মাহিররা কখনো মরে না, হয়তো আবার তাদের প্রেমের উপাখ্যান হবে মিহির আর ছোট্ট পূর্ণার মাধ্যমে।